ক্লাস শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, বোর্ড পরীক্ষার আগে আসলে অনলাইনে বেশি সময় দেওয়াটা আসলে উচিত না, বুঝছো? যেমন ধরো সিকিউর জন্য অনেকে ক্লাস করে, এমসিকিউর জন্য অনেকে ক্লাস করে। আমি আসলে এটা সাপোর্ট করি না পার্সোনালি। কারণটা হচ্ছে বোর্ড পরীক্ষার আগে আসলে তোমার নিজের প্র্যাকটিস করার সময়। তুমি আসলে এখন যদি নতুন কিছু শিখো, তাহলে তুমি তোমার মাথার মধ্যে সেটা ঢুকাবা কখন এবং তোমার ব্রেন এটাকে প্রসেস করবে কতক্ষণে। আসলে বোর্ড পরীক্ষার আগে 3 দিন 4 দিন যতদিনই তুমি গ্যাপ পাও না কেন, আসলে ওই সময় আসলে নতুন করে কিছু শেখা হয় না। আগে যা শিখছো ওইটাই জাস্ট রিভিশন দিবা, ওটা রিভিশন দিয়ে তুমি পরীক্ষার হলে যাবা, ঠিক আছে? তো যার কারণে আমি আসলে এগুলো সাপোর্ট করি না। এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো, সিকিউ নিয়ে আমি কিছু বলবো না, এসকিউ নিয়ে বলবো না। সিকিউ এসকিউ তোমরা জাস্ট বিগত 10 বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করে চলে যাবা, কমন আসতে বাধ্য। অনলাইনে অনেক টিচার দেখো না যে বিভিন্ন সাজেশন দেয় বা বিভিন্ন সিকিউ বা এমসিকিউ সলভ করে দেয়, সলভ করে বলে যে এটা 100% কমন আসবে। তারা কোত্থেকে বলে? তারা ভাই সবগুলাই ওল্ড ইয়ারের কোয়েশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করে দেয়, বুঝছো? প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করে দিলে যে কেউ জানে, যে সবাই জানে, সব টিচার জানে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো বারবার রিপিট হয়, সরাসরি আসে না, ওই ডাটাগুলা থেকে কোয়েশ্চেনটা হয়, ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু আলটিমেটলি তোমাদের আসবে, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, তো সিকিউ বলো এসকিউ বলো প্রিভিয়াস ইয়ারের সকল কোয়েশ্চেন তুমি সলভ করে চলে যাও, অ্যাটলিস্ট 10 বছর না পারলে অন্তত 5টা বছরের কোয়েশ্চেন তুমি সলভ করে যাও, তুমি 100% কমন পাবা। ওকে, তো এই জন্য সিকিউ এবং এসকিউ আমি কোনো ক্লাস দিচ্ছি না, এগুলো তোমাদের নিজেরা প্র্যাকটিস করার বিষয়। তাও যদি তোমাদের ইচ্ছা হয় যে না ভাই আমি অমুকের ক্লাস করবো, করো, সমস্যা নেই। আচ্ছা, আর এমসিকিউর জন্য হচ্ছে ভাইয়া কেন স্পেশালি ক্লাসটা নিচ্ছি, কারণ হ্যাঁ এমসিকিউ তো কয়েকটা জায়গায় একটু বাংলাতে দেখলাম যে একটু হার্ড করছে। তো এমসিকিউ তো আসলে হার্ড করার কিছু জায়গা আছে। তো ওই হার্ড করার যে জায়গাগুলো, আমি জাস্ট ওই জায়গাটা নিয়ে কথা বলবো, বুঝতে পারছো? ওই জায়গা আমি কিছু কুমিল্লা বোর্ডের জন্য স্পেশাল প্রশ্ন নিয়ে আসছি এই লেকচারের মধ্যে। নর্মাল কিছু কোয়েশ্চেন সলভ করবো, পাশাপাশি কুমিল্লা বোর্ড স্পেশাল কিছু কোয়েশ্চেন আমি সলভ করে দেবো, যেগুলো হচ্ছে কুমিল্লা বোর্ডে আসতে পারে। কঠিন প্রশ্ন করলে কুমিল্লা বোর্ড যাতে ওইখান থেকে আসে, যে কুমিল্লা বোর্ড স্পেশাল যে প্রশ্নগুলো আমি দিচ্ছি ওইখান থেকে আসবে, বুঝতে পারছো? তো ঠিক আছে, তাহলে আমরা আর কথাবার্তা বেশি বলবো না, ক্লাস শুরু করে দিই। সপ্তম অধ্যায় দিয়ে শুরু করতেছি। আচ্ছা, দেখো ভাইয়া একটা বিক্রিয়া দেওয়া আছে, বলছে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করার বিক্রিয়াটা। এটা তোমরা আমার ক্লাসে যারা ছিলা অফলাইন ক্লাসে, তোমরা বেশিরভাগ সময় দেখছো আমি যে কোনো একটা বিক্রিয়ার উদাহরণ দিতে গেলে এই বিক্রিয়াটা আমি দেই, ঠিক আছে? আচ্ছা, কেন দেই? কারণ এটা আসলে তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমাদের আসে। বলছে এই বিক্রিয়া কত তাপমাত্রায় সংঘটিত হয়। এখন ভাইয়া আমি কি সবগুলা বিক্রিয়া কত তাপমাত্রায় সংঘটিত হয় মুখস্থ করব? সবগুলা বিক্রিয়া তোমার প্রয়োজন নেই, তোমাকে আমি 2টা বিক্রিয়া দিচ্ছি আপাতত এই টপিকের জন্য। 2টা বিক্রিয়াটা ভালোভাবে মুখস্থ করো। কোন 2টা বিক্রিয়া? এই যে দেখো, হেবারবস প্রণালীতে অ্যামোনিয়া উৎপন্ন করুন, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতেছেন। ওকে, মানে হাইড্রোজেন 3 মোল থাকবে আর কি। তো 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় আয়রন। তাপমাত্রা লাগে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। চাপের প্রয়োজন হয় 200 থেকে 250 ATM। আচ্ছা, আবার এই বিক্রিয়াটার ডাইলেজ কত? -92 কিলোজুল। সুতরাং এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটুকু তো বলতে পারি। যেহেতু এটা ডাইলেজটা নেগেটিভ, সুতরাং এটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, আচ্ছা, এই বিক্রিয়াটা ভাইয়া A to Z ঠাড়া মুখস্থ, যা যা ইনফরমেশন এখানে আছে সব মুখস্থ করবা, খাইয়া ফেলবা, একেবারে গিলে ফেলবা। নাইট্রোজেন লাগে 1 মোল, হাইড্রোজেন লাগে 3 মোল, উৎপন্ন হয় 2 মোল অ্যামোনিয়া। টেম্পারেচার লাগে কত? 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। চাপ লাগে কত? 200 থেকে 250। প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়? আয়রন। প্রভাবকটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করে ফেলবা। ডাইলেচারের ভ্যালু -92 কিলোজুল, ডাইলেসটাও মুখস্থ করবা, কোনো কিছু বাদ দেওয়া যাবে না এই বিক্রিয়াটার মধ্যে। ডাইলেস থেকে শুরু করে A to Z পুরোটা মুখস্থ। সিমিলার আরেকটা বিক্রিয়া আছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করার এই বিক্রিয়াটা। 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে, 1 ATM প্রেসার লাগে, 2 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। এবং এখানে ডাইলেসের ভ্যালুটা হচ্ছে +180 কিলোজুল। ডাইলেসের মান হওয়া একদম ঠাড়া মুখস্থ, কারণ এই 2টা বিক্রিয়া থেকে একটা না একটা এমসিকিউ তুমি পাবাই। ইভেন তুমি সিকিউতেও তুমি এখান থেকে তুমি কোয়েশ্চেন পাবা। মানে দেখবো যে সিকিউ তো উদ্দীপকে এই বিক্রিয়াগুলো দিয়ে দিছে, অথবা দেখা যেতে পারে যে সম্বন্ধ বিধান করার জন্য এখান থেকে একটা বিক্রিয়া দিয়ে দিতে পারে, বুঝতে পারছো? তো এই 2টা বিক্রিয়া মহা গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ। ভালোভাবে একটু খাতা নোট করে ফেলো, ঠাড়া মুখস্থ করে ফেলো। 3 দিন সময় আছে, ঠাড়া মুখস্থ এই 2টা বিক্রিয়া সবগুলো ডাটা। প্রভাবক কত, প্রভাবক কে, তাপমাত্রা কত, চাপ কত, ডাইলেজ কত, ঠিক আছে? আচ্ছা,
এটাও তো বলে রাখি, এই বিক্রিয়াকে বলা হয় হ্যাবার বস প্রণালী। হ্যাবার এবং বস দুইজন বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে বলা হচ্ছে হ্যাবার বস প্রণালী। উপরেরটা হ্যাবার বস প্রণালী, নিচেরটা কিন্তু হ্যাবার বস প্রণালী নয়, ঠিক আছে? তো নিচেরটা কিন্তু আলাদা বিক্রিয়া, নিচেরটা হচ্ছে আলাদা বিক্রিয়া। আচ্ছা, কি দিচ্ছি এগুলা? আচ্ছা, ওকে। তাহলে এই দুইটা বিক্রিয়ার সকল ডাটা তুমি যদি মুখস্থ করো, দেখবা এখান থেকে কতগুলো বোর্ডের কোশ্চেন আসছে। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো। নেক্সট, আচ্ছা, আগের কোশ্চেনটা চলে আসে। কি বলছে এখানে? কত তাপমাত্রা সংঘটিত হয়? 450 থেকে কত? 550 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে দেখো, তুমি ওই যে ডাটা দুইটা তুমি মুখস্থ করছো, দুইটা বিক্রিয়া মুখস্থ করে ফেলছো, একটা এমসিকিউ পেয়ে গেছো। এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, আমি বোর্ডটা উল্লেখ করি না, বাট এটা বোর্ডের কোশ্চেন। নেক্সট, আচ্ছা দেখো কি বলছে। নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো। বললো এটা ড্যালেজ কত? সরি না, ড্যালেজটা দেওয়া আছে। ড্যালেজ হচ্ছে +180 কিলোজুল। ওকে, ফাইন। বলছে ড্যালেজের মান ধনাত্মক। আচ্ছা, দেখাই তো যাচ্ছে ড্যালেজের মান ধনাত্মক। ওকে, তারপর বলছে 180 কিলোজুল তাপ শোষিত হয়। তাপ কি শোষিত হয় নাকি উৎপন্ন হয়? দেখো, আমরা সবাই জানি তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়, তাপ হারি বিক্রিয়াতে তাপ শোষিত হয়। খেয়াল করো তো, এই যে এটা কি তাপ হারি বিক্রিয়া না? ড্যালেজ যেহেতু 180 কিলোজুল, এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া ছিল। ওকে, তাপ হারিতে আমরা জানি তাপ কি হয়? তাপ হারিতে হচ্ছে তাপ শোষিত হয়, আর তাপ উৎপাদিত তাপ উৎপন্ন হয়। ওকে, আচ্ছা, তো এটাতে তাপ শোষিত হবে অবশ্যই। এবং কতটুকু তাপ শোষিত হবে? 180 কিলোজুল তাপ শোষিত হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা গেলাম যে কি বলছে, ড্যালেসের মান ধনাত্মক, দেখা যাচ্ছে ড্যালেসের মান ধনাত্মক। ওকে, তারপর বলছে 180 কিলোজুল তাপ শোষিত হয়। ইয়েস, শোষিত হয়। 180 কিলোজুল তাপ উৎপন্ন হয় না, উৎপন্ন হয় না। যদি উৎপন্ন হতো তাহলে তো সেটা ড্যালেসের মানটা ঋণাত্মক হতো। উৎপন্ন হলে সেটা তাপ উৎপাদন হয়ে যেত। তাপ উৎপাদন মানে ড্যালেসটা কি হবে? নেগেটিভ। যেহেতু ড্যালেসটা পজিটিভ, সুতরাং এটা হচ্ছে এটা তাপ শোষী বিক্রিয়া অথবা তাপ হারি বিক্রিয়া। তাহলে অ্যান্সার হবে কত? 1 এবং 2, ঠিক আছে? 1 এবং 2। নেক্সটে গেলাম। সময় বেশি নষ্ট করবো না, আমি একটু ফাস্ট পড়াবো, ঠিক আছে? কারণ আমি চাচ্ছি 2 ঘন্টার মধ্যে ক্লাসটা কমপ্লিট করে দিতে। ওকে, আচ্ছা, আসে 3 নম্বর কোশ্চেন। নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করলো? অ্যামোনিয়া উৎপন্ন করলো। ওকে, এটা হচ্ছে ওই বিক্রিয়াটাই, প্রথম বিক্রিয়াটা, হ্যাবার বস প্রণালী। এই বিক্রিয়া থেকে বোঝা যায় এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে কি ড্যালেস দিছে? দেয় নেই, বাট প্রশ্ন করতে পারে যে এটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তোমাকে যদি ড্যালেস দিয়ে দেয়, তুমি তো ড্যালেসের মান দেখে বলতে পারবা যে এটা তাপ উৎপাদী নাকি তাপ হারি। ওকে, কিন্তু এখানে কিন্তু ড্যালেস দেয় নেই, তারপরও কিন্তু তোমাকে বলতে পারতে হবে এটা তাপ উৎপাদী নাকি তাপ হারি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি পেলাম? এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ আমি মুখস্থ করে ফেলছি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। ড্যালেসটা -92 কিলোজুল। ওকে, নেক্সট। এই বিক্রিয়া সংঘটনের জন্য প্রয়োজনীয় চাপ হলো 200 থেকে 250 এটিএম। ইয়েস, 200 থেকে 250 এটিএম মুখস্থ করেছি একটু আগে। এবং প্রয়োজনীয় তাপমাত্রা হলো 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। ইয়েস, এটাও সত্য, মুখস্থ করেছি একটু আগে। আচ্ছা, এই বিক্রিয়ায় 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। হ্যাঁ, এটা ড্যালেজের মান কত ছিল? -92 কিলোজুল। সুতরাং এখানে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে কত? 1, 2, 3, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে যাই। কি বলছে দেখো, নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করলো নাইট্রিক অক্সাইড। আবার ওই দুইটা বিক্রিয়া ঘুরে ফিরে, এগুলো সব বোর্ডের কোশ্চেন। ড্যালেজ 180 কিলোজুল দেওয়া আছে। ওকে, বলছে বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হবে। আচ্ছা, এটা কোন টপিকের কোশ্চেন বলো তো? এটা হচ্ছে লা শাতিলা নীতির কোশ্চেন, তাই না? আচ্ছা, আমি লা শাতিলা নিয়ে একটু লিখে রাখছি আগে থেকে, যাতে সময় নষ্ট না হয়, আগে লিখে রাখলাম। দেখো কি বলছে, লা শাতিলা নীতিতে আমরা কি 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 পড়ছিলাম? এই যে এখানে যে তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে কি হয়? তাপ হারি বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে কি হয়? আবার তাপমাত্রা কমালেও কি হয়? তাপ উৎপাদিতে তাপমাত্রা কমালে কি হয়? সবকিছু কিন্তু আসবে। আশা করি তোমরা ওগুলো পড়ে রাখছো। আমি জাস্ট একবার একটু রিভিশন করে দিচ্ছি তোমাদেরকে। আশা করি তোমরা এগুলো সব জানো, শিখে রাখছো আগে থেকে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো ভাইয়া, তাপ উৎপাদী বিক্রিয়াকে তুমি লিখবা, আমি আমার ট্রিক্সে পড়াচ্ছি, তোমরা যারা বাইরের স্টুডেন্ট আছো তারা হয়তো এভাবে পড়ো নাই, বাট দেখো কেমন লাগে। তাপ উৎপাদী বিক্রিয়াকে তুমি এইভাবে একটা সমীকরণ দিয়ে লিখবা, এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন হয়েছে, বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়েছে, পাশাপাশি তাপ উৎপন্ন হয়েছে। আর তাপ হারি বিক্রিয়াতে এ প্লাস বি বিক্রিয়া করতেছে, পাশাপাশি আমি তাপ দিচ্ছি, তাহলে এখানে তাপটা থাকবে হচ্ছে বাম পাশে, আর তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ থাকবে হচ্ছে ডান পাশে। যেহেতু উৎপাদ আছে, এটুকু বুঝছো কিনা বলো? তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ যেহেতু উৎপন্ন হয়, তাহলে তাপ থাকবে উৎপাদে। তাপ হারি বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয় না, তাপ শোষিত হয়, তাই তাপ থাকবে বিক্রিয়কে, মানে বাম পাশে। আচ্ছা, এইটুকু লিখবা, এটা জেনারেল সমীকরণ লিখে ফেলবা। আচ্ছা, এবার তোমাকে যেটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো এটা টপিকের বাইরে চলে গেলাম। ধরো তুমি একটা দুইটা পাত্র নিছো, দুইটা পাত্রে সমান সমান পানি রাখছো। ওকে, দুইটা পাত্রে তুমি সমান সমান পানি রাখছো। ওকে, রাখার পর কি করলা, তুমি ডান পাশের পাত্রে তুমি পানি বাড়াই দিলা,
কোনো একটা কারণে তুমি ডান পাশের পাত্রে পানি বাড়াই দিলা, আর কি ডান পাশটা বড় হয়ে গেছে, মানে বেশি আয়তন হয়েছে, আর বামটা ছোট হয়ে গেছে। এখন তুমি যদি এটাকে সমান সমান করতে চাও তাহলে কি করবা? যেদিকে পানি বেশি আছে সেদিক থেকে তুমি কমের দিকে দিবা, তাই তো? বেশি থেকে কমের দিকে দিলে কি হবে? এক পর্যায়ে তারা সমান সমান হয়ে যাবে। আচ্ছা, আবার ধরো সেম বালতি, দুটা বালতিতে এভাবে আছে, তুমি বাম পাশে তুমি পানি বাড়াই দিলা, বাম পাশে বাড়তি পানি আছে, ডান পাশে পানি কম আছে। আগে সমান সমান ছিল, তুমি অতিরিক্ত পানি অ্যাড করছো আর কি এখানে। তাহলে বলো, বাম পাশে যেহেতু বেশি হয়ে গেছে, তুমি যদি আবার সমান করতে চাও, আবার বেশি থেকে কোন দিকে দিতে হবে? কমের দিকে দিতে হবে। তাহলে এক পর্যায়ে তারা সমান হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে অলওয়েজ বেশি থেকে কমের দিকে যাই, বেশি থেকে কমের দিকে যাবে। এই জিনিসটা তুমি তো মাথায় রাখো, তাহলে তাহলে তোমার সাথে লাইনিতে কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে চলো আমি যদি বলি তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়ালে এই যে এই মানটা বড় হয়ে গেছে, মানে উৎপাদ বেড়ে গেছে, টোটালের উৎপাদের পরিমাণটা বড় হয়ে গেছে, মানটা বড় হয়ে গেছে। যেহেতু এই মানটা বড় হয়ে গেছে, তাহলে এই মানটা তো ছোট। বুঝতেছো? আমি আবার বলতেছি, তাপমাত্রা বাড়ালে তাপটা এখানে গিয়ে যুক্ত হবে। এখানে যদি যুক্ত হয় তাহলে ডান পাশের মানটা বড় আর বাম পাশের মানটা ছোট। তাহলে আমরা একটা কি শিখছি? বেশি থেকে কমের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা যাবে হচ্ছে পশ্চাৎমুখী। বিক্রিয়াটা কোন দিকে যাবে? পশ্চাৎমুখী যাবে, ঠিক আছে? আচ্ছা, আবার যদি তাপমাত্রা যদি কমাও, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? সম্মুখমুখী। কারণ এটা কমালে এটা বেড়ে যাবে, তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। আচ্ছা, আবার এখানে আসো তাপহারী বিক্রিয়াতে। তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়ালে এই মানটা বেড়ে যাবে, এই মানটা বেড়ে গেলে ওটা কম, ওটা যেহেতু কম, সুতরাং এই বেশি থেকে কমের দিকে চলে যাবে বিক্রিয়াটা। অর্থাৎ তখন হচ্ছে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে, আবার তাপমাত্রা কমালে বিক্রিয়া পশ্চাৎ দিকে আসবে। ঠিক আছে? এগুলো তোমরা 6 এর আগে তোমাদেরকে একজন টিচার এক একভাবে পড়াইছে, আশা করি তোমরা এগুলো জানো, আমি এইটা নিয়ে বেশি টাইম ওয়েস্ট করবো না। আচ্ছা, তো ফাইনালি তোমাকে এটুকু জানতে হবে। দেখো কি বলছে, যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎমুখী, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সম্মুখমুখী। আবার তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সম্মুখমুখী, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া পশ্চাৎমুখী। এইটুকু আশা করি তোমরা সবাই জানো। ওকে, আচ্ছা, যেহেতু জানো তাহলে আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন সলভ করি। তার আগে তোমাদেরকে একটু চাপের প্রভাবটা একটু শিখাই দিই। আশা দিলে তো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপের প্রভাব তো সবাই পড়ছো, চাপের প্রভাবে চলে যায়। চাপের প্রভাবটা কিভাবে মনে রাখবেন? চাপ বাড়ালে যেদিকে বেশি মোল আছে সেদিক থেকে কম মূলের দিকে যাবে, চাপ কমালে যেদিকে কম মূল আছে সেদিক থেকে বেশি মূলের দিকে যাবে। নোট করে রাখো, কাজে লাগবে। আচ্ছা, তাহলে কিভাবে মনে রাখবো? বাড়ালে বেশি থেকে কম, কমালে কম থেকে বেশি। অ্যাপ্লিকেশনে গেলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। এই বিক্রিয়ায় বাম পাশে কত মোল আছে? এখানে আছে 1 মোল, এখানে আছে 3 মোল, যোগ করলে টোটাল আসতেছে কত? 4 মোল। বাম পাশে টোটাল কত মোল? 4 মোল। আর ডান পাশে টোটাল কত মোল আছে বলো? 2 মোল। তাহলে এদিকে আছে 3 আর 1 4, ওদিকে আছে 2 মোল। তাহলে এদিকে বেশি ওদিকে কম, তাই তো? আচ্ছা, তাহলে এদিকে 4 মোল, ওদিকে 2 মোল। ওকে, ফাইন। এবার বলো, এই বিক্রিয়াতে যদি চাপ বাড়াই, এই বিক্রিয়াতে চাপ বাড়ালে আমরা জানি বাড়ালে কই যাই? বেশি থেকে কমের দিকে যাবে। তো বেশি কোন দিকে আছে? এদিকে। কম কোন দিকে আছে? ওইদিকে। তাহলে বেশি থেকে কম মানে সম্মুখ দিকে যাবে। সম্মুখ কিভাবে লিখে নেয়? দীর্ঘকার দেয়, আই ডোন্ট নো, ভুলে গেছি, বাংলা পাই না। আচ্ছা, চাপ কমালে কি হবে? চাপ কমালে কম থেকে বেশির দিকে যাবে। কম কোন দিকে আছে? ওইদিকে। বেশি আছে দিকে, তাহলে কম থেকে বেশির দিকে যাবে, অর্থাৎ পশ্চাৎ দিকে যাবে। ক্লিয়ার? এটা তোমরা জানো। আচ্ছা, এবার চলো আমি একটু ওই কোয়েশ্চেনটা সলভ করে দিই। ইয়েস, এটা না? হ্যাঁ, এটা হচ্ছে এই বিক্রিয়ার তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হবে। আচ্ছা ভাইয়া, এটা একটা তাপহারী বিক্রিয়া, মুখস্থ করছি না? তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় বিক্রিয়া কিন্তু সম্মুখ দিকে যায়। তাপহারী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়া কোন দিকে যাচ্ছে? সম্মুখ দিকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এটা সত্য। তারপরে বিক্রিয়ার চাপ বৃদ্ধি করা হলে তাহলে
বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে যাবে। চাপ বৃদ্ধি করা হলে কি সাম্যাবস্থা ডান দিকে যাবে? আচ্ছা, চাপের মধ্যে একটা কথা আছে কিন্তু, ডেল এন এর মান যদি শূন্য হয়, ডেল এন এর মান যদি শূন্য হয় তাহলে চাপের কোনো প্রভাব নেই, চাপের কোনো প্রভাব নেই, তাই না? জানো আশা করি। এই বিক্রিয়া কি ডেল এন জিরো না? এই বিক্রিয়া কি ডেল এন জিরো না? কিভাবে বুঝবো ভাইয়া? উৎপাদে কয় মোল আছে? 2 মোল। বিক্রিয়কে কয় মোল আছে? তাও 2 মোল। বিক্রিয়কে 2 মোল কেমনে? নাইট্রোজেন 1 মোল, অক্সিজেন 1 মোল, তাহলে বিক্রিয়ক টোটাল আছে কত? 2 মোল। উৎপাদ আছে টোটাল কত? তাও 2 মোল। এখন ভাই ডেলেন কিভাবে বের করতে হয়? ডেলেন বের করতে হয় উৎপাদের মোট মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোট মোল সংখ্যা। ওকে, এটা হচ্ছে আমাদের ডেলেন। তাহলে ভ্যালুটা কত আসে? 0। যেহেতু এই বিক্রিয়ার ডেলেন 0, সুতরাং এখানে চাপের কোনো প্রভাব নেই। কিন্তু বলছে চাপ বৃদ্ধি করা হলে সাম্যাবস্থা ডান দিকে যাবে, কথাটি মিথ্যা, এটা হবে না। ওকে, আচ্ছা মুছে দিলাম। তাহলে বলে এরপরটা কি বলছে? বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করা হয়, যদি বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে যাবে। নাইট্রিক অক্সাইড মানে হচ্ছে এটা উৎপাদ, উৎপাদের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে সাম্যাবস্থা বাম দিকে যাবে। ইয়েস, আমরা জানি উৎপাদ বাড়ালে পশ্চাৎ দিকে যাই, উৎপাদ কমালে সম্মুখ দিকে আসে। নিয়ম কোনটা জানো? ওই যে বেশি থেকে কমের দিকে যাওয়া। লাসা তিলে নীতি অ্যাপ্লাই করার নিয়ম একটাই, যেদিকে বেশি সেদিক থেকে কোন দিকে যাবে? কমের দিকে চলে যাবে। তো নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়াইছে মানে কি? এটা বেড়ে গেছে, এটা বেড়ে গেছে মানে এটা বাড়তি আছে, ওটা কম আছে, তো বেশি থেকে কমের দিকে যাবে, অর্থাৎ পশ্চাৎ দিকে চলে যাবে। আচ্ছা, তাহলে এটা সত্য, এটা সত্য। তাহলে অ্যান্সার হবে কত? 1 এবং 3। অ্যান্সার হবে কত? 1 এবং 3। ঠিক আছে, 1 এবং 3। আচ্ছা, নেক্সট। ওকে, এরপর আরেকটাতে চলে আসো। কি বলতেছে? সেম আগের বিক্রিয়াটা দিছে, দিয়ে বলে এই বিক্রিয়া ডেলেস এর মান কত? জানো এই বিক্রিয়া ডেলেস এর মান কত? এই এটা আবার দেখাস না, বলদের ভাই। থাক, অনলাইনে আছে, বলদ ডাকলাম না। অনেক কি করবে, 180 মুখস্থ করে যাবে, তো তো দিয়ে দিবে, এটা উত্তর দিয়ে দিবে, বুঝছো? এটা দেওয়া যাবে না। হ্যাঁ, কোনটা হবে অ্যান্সার? +180 কিলো জুল। কাইন্ড অফ এটা মুখস্থ, তাই না? বললাম না দুটো বিক্রিয়া মুখস্থ করতে। এই বিক্রিয়াটার ডেলেসের মান মুখস্থ, +180 কিলো জুল। ওকে, উপরেরটা হবে না, উপরেরটা হবে না, এটা হবে উত্তর। আচ্ছা, নেক্সট। তাপ উৎপাদী বিক্রিয়া ডেলেসের মান, এটা কোনো প্রশ্ন হইলো? তাপ উৎপাদী বিক্রিয়া ডেলেসের মান কত? ঋণাত্মক। তাপ উৎপাদী বিক্রিয়া ডেলেসের মান ঋণাত্মক। নেক্সট। হেবার ব্রস প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের প্রভাবক কোনটি? আয়রন। ওই যে মুখস্থ করতে বলছি। ওকে, কত হবে? আয়রন। ওকে, নেক্সট। হেবার প্রণালীতে প্রতি মোল অ্যামোনিয়া উৎপাদনে উৎপন্ন তাপ শক্তির পরিমাণ কত? ট্রিকি কোশ্চেন। এই টাইপের কোশ্চেন গুলো পরীক্ষায় আসবে। এবার একটু কুমিল্লা বোর্ড টাইপের কোশ্চেনে চলে আসছে। তোমরা সবাই এটার উত্তর কত করবা? তোমরা সবাই উত্তর করবা জানো কোনটা? জানো আমি বলি। তোমরা সবাই এটার উত্তর করবা যে ভাইয়া -92 কিলো জুল। আচ্ছা, উৎপন্ন তাপ শক্তি বলছে না, অথবা এটা করবা অথবা এটা করবা। কষ্টের ব্যাপার হচ্ছে দুটাই ভুল, দুটাই ভুল। কিভাবে ভাইয়া? বলছে প্রতি মোল অ্যামোনিয়া উৎপাদনে উৎপন্ন শক্তির পরিমাণ। যেহেতু উৎপন্ন তাপ শক্তির পরিমাণ বলছে, তো উৎপন্ন তাপ শক্তির পরিমাণটা কিন্তু নেগেটিভ হবে না। উৎপন্ন তাপ শক্তির পরিমাণটা কি হবে? পজিটিভই হবে, অর্থাৎ 92 কিলো জুলই হবে। কিন্তু এটা টুইস্ট আছে। তার আগে বললে কি এখানে কি ড্যালেস চাইছে? না, ড্যালেস যদি চাইতো তাহলে অ্যান্সার হতো -92 কিলো জুল, কারণ এটা ড্যালেসের মান 92 কিলো জুল। কিন্তু তোমাকে চাইছে তাপ শক্তির পরিমাণ, উৎপন্ন তাপের পরিমাণ। উৎপন্ন তাপ হচ্ছে কত? 92 কিলো জুল। ফেলা উচিত যে ড্যালেসের মান জিজ্ঞেস করলে -92 হবে, আর যদি তাপ শক্তি জিজ্ঞেস করে তাহলে সেটা প্লাসে বলতে হবে, কারণ তাপ শক্তির মান কখনো নেগেটিভ হয় না। আমার কথা বুঝতে পারছো? ড্যালেসের মান নেগেটিভ হয় কিন্তু তাপ শক্তির মান কখনো নেগেটিভ হয় না, যার কারণে এটার অ্যান্সার তুমি -92 দিলে ভুল হবে। কত দিতে হবে? তাপ শক্তির পরিমাণ পজিটিভ, সুতরাং 92 কিলো জুল দিতে হবে। ওকে, এরপরে টুইস্টটা বলি। ভাইয়া জিজ্ঞেস করছে প্রতি মোল কত, জিজ্ঞেস করছে প্রতি মোল। এইখানে সবাই ধরাটা খাবা। কেমনে? দেখো,
নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করলে উৎপন্ন হয় 2 মোল অ্যামোনিয়া। এই 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করার জন্য ড্যালেচ এর মান কত আসে? -92 কিলো জুল। ড্যালেচ 92 কিলো জুল, -92 কিলো জুল, কিন্তু উৎপন্ন তাপশক্তির পরিমাণ হচ্ছে শুধু 92 কিলো জুল। উৎপন্ন তাপশক্তির পরিমাণটা, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 2 মোল উৎপন্ন করছি, 2 মোলের জন্য 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়েছে, তাহলে 1 মোলের জন্য কত? প্রশ্ন বলছে 1 মোলের জন্য কত হবে? 46, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যান্সারটা হবে এই যে 46 কিলো জুল। মাইনাসও দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, ভুল, এটাও ভুল, এটাও ভুল। রাইট অ্যান্সার হবে কোনটা? গ, ঠিক আছে? চারটা অপশন একটু কনফিউজিং, মাথায় রাখবা যে ভাই মাইনাসের ভ্যালু দিব নাকি প্লাসের ভ্যালু দিব। ফার্স্ট অফ অল তাপশক্তির পরিমাণ নেগেটিভ হবে না, বাদ। ড্যালেসের মান নেগেটিভ হতে পারে কিন্তু তাপের পরিমাণ কখনো নেগেটিভ হবে না, ঠিক আছে? তাপশক্তির পরিমাণটা। সুতরাং উপরে দুটো অপশন বাদ, বাকি আছে নিচের দুটো অপশন। কোনটা দিব ভাই? 2 মোলের জন্য উৎপন্ন হয়, উৎপন্ন শক্তির পরিমাণ 92, তাহলে 1 মোলের জন্য হচ্ছে 46। ক্লিয়ার আশা করি, আর বুঝাবো না, বুঝছো? নেক্সট, খোলা পাত্রে চুনা আচ্ছা 8 নম্বর প্রশ্ন পর্যন্ত ওই যে ওই বিক্রিয়াগুলো শেষ। ওকে, এবার আমরা নতুন একটা টপিকে চলে আসছি। খোলা পাত্রে চুনা পাথরকে উচ্চ তাপে উত্তপ্ত করলে চুন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটি কিরূপ? তার আগে তোমাদেরকে একটু ভাইয়া কয়েকটা কথা বলে রাখি। দেখো, কয়েকটা বিয়োজন বিক্রিয়া মুখস্থ করা, পরীক্ষাতে এগুলো বেশি বেশি আসে। এই 3টা বিক্রিয়া বেশি আসবে, উদ্দীপকে বলো বা এমসিকিউতে বলো। কি বিক্রিয়াগুলো? কি? চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে হিট দেওয়া হচ্ছে, ডেল্টা সাইন দ্বারা বোঝানো হয় হিট দেওয়া হচ্ছে। হিট দেওয়া হলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতেছে, পাশাপাশি কার্বন, এটা কি করছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে বুঝবো? ক্যালসিয়ামের সাথে 3টা অক্সিজেনের 1টা অক্সিজেন চলে গেছে, ক্যালসিয়াম অক্সাইড 1টা অক্সিজেন চলে গেছে, বাকি আছে কটা অক্সিজেন? 2টা, এই CO2। এই ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় চুন বা কলি চুন, মাথায় রাখবা। এটা চুনা পাথরের সংকেত, ওটা চুনের সংকেত। এমসিকিউতে আসতে পারে, নিচে কোনটি চুনের সংকেত, আবার চুনা পাথরের সংকেত দিয়ে দিও না। ওকে, চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট, আর চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, এরপর আবার চুনের পানি একটা আছে, আসতেছে, একটু ধৈর্য ধরো। চুনের পানি কি? তার আগে বলে রাখি, সিমিলার বিক্রিয়ার মধ্যে আছে ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে বিয়োজন করা। ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে বিয়োজন করলে পাওয়া যায় ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। কিভাবে বুঝবো? ম্যাগনেসিয়ামের সাথে এখান থেকে 1টা অক্সিজেন যোগ হয়ে যাবে, তাহলে 1টা অক্সিজেন যদি চলে যায় ম্যাগনেসিয়াম অক্সাইড, বাকি থাকে কি? 2টা অক্সিজেন, কার্বনের সাথে 2টা অক্সিজেন, কার্বনের সাথে 2টা অক্সিজেন বাকি থাকে, ঠিক আছে? তুমি বাজে লেখা আমার মাইন্ড করো না। আচ্ছা, তারপর কি বলছেন? পটাশিয়াম ক্লোরেট, এটা কিন্তু ক্লোরাইড না, ক্লোরেট, রয়েকার ট, ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেটকে হিট দেওয়া হচ্ছে, তাপ দিয়ে বিয়োজন করতেছি। ভাঙলে কি পাচ্ছি আমরা? পটাশিয়াম ক্লোরাইড, ক্লোরাইড প্লাস 3 মোল অক্সিজেন। আচ্ছা, সমাধান বিধান করা আছে। ওকে, এগুলো আসলে তোমরা জানো, সমাধান বিধান এখন টাইম ওয়েস্ট করবো না। আচ্ছা, তখন এই 3টা বিক্রিয়া পরীক্ষার জন্য অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আসে পরীক্ষাতে। মানে উদ্দীপকে দেখবা এমসিকিউতে বা সিকিউতে এখান থেকে এটা দিয়ে দিচ্ছে, অথবা এখান থেকে দুনিয়ার প্রশ্ন করতে পারে, অনেক প্রশ্ন করতে পারে, ভালোভাবে জানে রাখবা, ঠিক আছে? একটা এমসিকিউ এরকম করতে পারে যে চুনা পাথরকে তাপ দিলে কি পাওয়া যায়? চুন বা কলি চুন। ওকে, আচ্ছা, সেই চুন থেকে আমরা চুনের পানি বানাবো কিভাবে? দেখো, চুন তো বানাইছি, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে চুন বানাইছি বা কলি চুন বানাইছি। সেই চুনকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া দাও, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, যেটাকে আমরা বলি চুনের পানি। তাহলে চুনের পানির সংজ্ঞা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুন রিলেটেড তাহলে 3টা ওয়ার্ড আছে, সিমিলার ওয়ার্ড, অলমোস্ট কাছাকাছি, ভুল করা যাবে না। চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, তাপ দিলে পাওয়া যায় চুন, ক্যালসিয়াম অক্সাইড। সেই চুনকে মানে ক্যালসিয়াম অক্সাইডকে পানির সাথে বিক্রিয়া দিলে কি পাওয়া যায়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যাকে আমরা বলি কি? চুনের পানি। তাহলে চুন রিলেটেড 3টা কথা মনে রাখবা। আচ্ছা, এরপরে আবার চুনের পানির মধ্যে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড দাও, ওকে, চুনের পানির মধ্যে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড দাও, আবার উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ ওই যে আগেরটাই। এবং ভাইয়া এটা কিন্তু পাত্রকে ঘোলা করে ফেলে, পাত্রকে ঘোলা করে ফেলে। চুনা পাথর বা এই যে এই জিনিসটা যখন পানির মধ্যে থাকে, একটা দ্রবণের মধ্যে তুমি যখন চুনা পাথর নিবা, সেটা অনেক ঘোলাটে হবে। তো এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে, চুনা পাথরের মধ্যে কি দিলে, সরি, চুনের পানির মধ্যে কি দিলে
সেটি ঘোলা হয়ে যায়। বলবো চুনের পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড দিলে সেটি ঘোলা হয়ে যায়, কারণ এখানে চুনা পাথর তৈরি হয়। এমসিকিউতে আসবে। চলো বেশিক্ষণ থিওরি পড়াবো না, আমি কিন্তু থিওরিও পড়া দিচ্ছি কিন্তু তোমাদের সাথে সাথে, ঠিক আছে? কারণ একটা এমসিকিউ দেখার পর ওই এমসিকিউ রিলেটেড কিছু থিওরি কিন্তু নিয়ে আসছে, ওই থিওরিগুলো তোমাদেরকে পড়া দিচ্ছি, আশা করি উপকার হচ্ছে। আচ্ছা, খোলা পাত্রে চুনা পাথরকে উত্তপ্ত করলে উত্তপ্ত চুন ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। উত্তপ্ত করলে চুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে? আমরা তো সবাই জানি এটা, যে খোলা পাত্রে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরকে উত্তপ্ত করি, চুনা পাথরকে উত্তপ্ত করলে পাওয়া যায় চুন এবং কার্বন ডাইঅক্সাইড। ওকে, দেখছো এটা হচ্ছে চুন, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর এটা হচ্ছে চুনা পাথর। ওকে, আচ্ছা, বলছে বিক্রিয়াটা কিরূপ? ভাই দেখো, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ। বলছে এটা খোলা পাত্রের মধ্যে করবো, খোলা পাত্রের মধ্যে করলে ঝামেলাটা কি দেখো, এটা সলিড হয়, এটা সলিড হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয়। এখন খোলা পাত্রে করলে এই কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাবে। কার্বন ডাইঅক্সাইড যদি উড়ে চলে যায়, তাহলে কি এই বিক্রিয়াটাকে তুমি আবার পশ্চাৎ দিকে নিতে পারবা? পারবা না। এখন ভাই তুমি যে বিক্রিয়াটা তুমি যদি একটা বদ্ধ পাত্রের মধ্যে করো, এই যে বদ্ধ পাত্রের মধ্যে তুমি যদি বিক্রিয়াটা করো, ধরো একটা বদ্ধ পাত্রের মধ্যে করছি, তাহলে এই গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড এটাকে উড়ে যাওয়ার কোনো চান্স আছে? নাই, সে উড়ে যাবে না, সে থাকবে পাত্রের মধ্যে। এখন সে চাইলে আবার ব্যাক করে বিক্রিয়কে চলে আসতে পারে, সে সম্ভাবনাটা আছে। তার মানে যদি আমি বদ্ধ পাত্রে করি, বিক্রিয়াটা উভমুখী হবে, বিক্রিয়াটা উভমুখী হবে। কিন্তু তুমি যদি বদ্ধ পাত্রে না করে যদি তুমি সেটাকে খোলা পাত্রে করো, যদি খোলা পাত্রে করো, তাহলে ভাই কার্বন ডাইঅক্সাইডটা ওই খোলা পাত্রের মুখ দিয়ে উড়ে চলে যাবে। কার্বন ডাইঅক্সাইড যদি উড়ে চলে যায়, তাহলে এটা নাই হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড নাই, বাকি আছে ক্যালসিয়াম অক্সাইড। সে তো আর ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারবে না। অর্থাৎ খোলা পাত্রে করলে বিক্রিয়াটা উভমুখী হবে না, খোলা পাত্রে বিক্রিয়াটা হবে একমুখী। আচ্ছা, কই গেল? খাইছে। আচ্ছা যাই হোক, একটু হ্যাং করছে। আচ্ছা, আবার আসতেছে, কি হলো বুঝলাম না। আচ্ছা আসি, তাহলে ভাই বলো, চুনা পাথরকে যদি আমরা খোলা পাত্রে বিক্রিয়া দিই, বিক্রিয়াটা কি হবে? একমুখী, উভমুখী হবে না। উভমুখী হওয়ার জন্য কি হইতে হয়? বদ্ধ পাত্রে হইতে হয়। নেক্সট। ওকে, পরীক্ষাগারে 60 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এবং এক্স গ্যাস পাওয়া গেল। দেখছো, ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা কিন্তু পরীক্ষাতে আসে। বলছে আচ্ছা, আগে বিক্রিয়াটা লিখে ফেলি। ম্যাগনেসিয়াম কার্বনেট, সেটাকে হচ্ছে হিট দেওয়া হচ্ছে, হিট দিলে আমরা কি পাবো? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ভাই ওগুলো লিখে ফেলবা, পারলে একটু ব্যাকে যাও, ব্যাকে গিয়ে হচ্ছে ওই বিক্রিয়াগুলো দেখে নাও। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, এই যে এই 3টা বিক্রিয়া, খাতা তুলে ফেলো, পরীক্ষা আসবে। আচ্ছা, এই যে এই বিক্রিয়াটা দিছে, ভালো কথা। ওকে ওকে ওকে, কি বলছে? এক্স গ্যাস উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং এক্স গ্যাস। এক্স গ্যাস মানে কোনটা? কার্বন ডাইঅক্সাইডের কথা বলছেন। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের এখানে এক্স গ্যাস, এই যে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা কি চুনের পানিকে ঘোলা করার ক্ষমতা আছে? ইয়েস, কার্বন ডাইঅক্সাইড কিন্তু চুনের পানিকে ঘোলা করার ক্ষমতা আছে, ঠিক আছে? এটাও দেখাইছিলাম, কার্বন ডাইঅক্সাইড চুনের পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, যেটা ঘোলা হয়ে যায়। নেক্সট, এক্স গ্যাস, এটার জলীয় দ্রবণ টক স্বাদ যুক্ত। জলীয় দ্রবণ টক স্বাদ যুক্ত কেন, কিভাবে বুঝবো? কার্বন ডাইঅক্সাইডের, কার্বন ডাইঅক্সাইডকে তুমি যদি জলের সাথে মিশাও, মানে জলীয় দ্রবণ মানে পানি, পানির সাথে মিশাও, তুমি পাবা H2CO3। কি পাবা? H2CO3। এটা একটা অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এটার নাম কি? কার্বনিক অ্যাসিড, যদিও দুর্বল অ্যাসিড। দুর্বল না সবল কিভাবে বুঝবো? ওই যে রসবার রসায়নের মধ্যে লেখা আছে, সবল অ্যাসিড কিভাবে চিনবা, দুর্বল অ্যাসিড কিভাবে চিনবা। এখন ওই টপিকে আমি যাচ্ছি না। তাহলে বলো, কার্বন ডাইঅক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, তাহলে কি বলছে? জলীয় দ্রবণ টক স্বাদযুক্ত। ইয়েস, অ্যাসিড টক স্বাদযুক্ত, অ্যাসিড হচ্ছে টক স্বাদযুক্ত। তাহলে এটাও হবে, এটাও হবে। তারপর এটা কি বলছে? কেন্দ্রীয় পরমাণু সুপ্ত যোজনী 2, পঞ্চম অধ্যায়ের কোশ্চেন। কার্বন ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু সুপ্ত যোজনী কি 2 হইতে পারে? অসম্ভব। কেন হবে না? কার্বন ডাইঅক্সাইড আমরা সবাই জানি সুপ্ত যোজনী মানে কত। সুপ্ত যোজনী মানে হচ্ছে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী
কি লিখি এগুলো আমি, মাইনাস সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী। তো বলো কার্বন ডাইঅক্সাইড এখানে সর্বোচ্চ যোজনী কত আর সক্রিয় যোজনী কত? আস্তে আস্তে, তার আগে বলো কার্বন ডাইঅক্সাইডের তুমি আগে কিভাবে লিখবা? কার্বন এবং অক্সিজেন লিখছো, লেখার পরে কার্বনের যোজনী 4 এখানে দিবা, অক্সিজেনের যোজনী 2 কার্বনের পাশে দিবা। এটার নিয়ম হচ্ছে অমুকের যোজনী তমুকের পাশে, অমুকেরটা তমুকের পাশে আর তমুকেরটা অমুকের পাশে, তাই না? আচ্ছা, তাহলে কার্বনের 2, কার্বনের 4, অক্সিজেনের 2। তো এই সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে কত থাকে? C1O2, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড। তার মানে কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি কার্বনের যোজনী হচ্ছে 4, তারপরে সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী হচ্ছে 4। তাহলে এবার বলো কার্বনের সর্বোচ্চ যোজনী হতে পারে 4, কার্বনের সর্বোচ্চ যোজনী 4, সবাই তো জানি কার্বনের যোজনী আছে 2টা, 2 এবং কত? 4। কার্বনের যোজনী হচ্ছে 2 এবং 4। তো এখন তার সর্বোচ্চ মান হচ্ছে 4, এখানে সক্রিয় আছে 4, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে অ্যান্সার আসবে 0। এটাই সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনী কি জিনিস? সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটা বিয়োগ করতে হয়, তাই তো? তো এখানে তার সর্বোচ্চ যোজনীয় 4, সক্রিয় 4, তাহলে তো বিয়োগফলটা 0, তার মানে সুপ্ত যোজনী হচ্ছে 0। তাহলে এখানে যে বলছে সুপ্ত যোজনী 2, কথাটা কিন্তু মিথ্যা। ওকে, ভুল হবে। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, কেন্দ্রীয় পরমাণু মানে কি? কেন্দ্রীয় পরমাণু, ভাই একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু তুমি কিভাবে চিনবা? এদের মধ্যে কেন্দ্রীয় পরমাণু কিভাবে চিনবা? সহজ করে বলি, একটা যৌগের মধ্যে যে পরমাণু সংখ্যায় কম আছে সেটা কেন্দ্রীয় পরমাণু। সিম্পলেস্ট ওয়ে, ঠিক আছে? একদম তুমি সহজে চেনার জন্য আর কি। বলো এখানে সংখ্যা কোনটা কম আছে? কার্বন। অক্সিজেন আছে 2টা, কার্বন আছে 1টা, সুতরাং কার্বন হবে কেন্দ্রীয় পরমাণু। এখানে সংখ্যা সবচেয়ে কে কম আছে? সালফার। সালফার হবে কেন্দ্রীয় পরমাণু। এর সংখ্যা সবচেয়ে কম কে আছে? কার্বন। কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু মানে কি? সে হচ্ছে কেন্দ্রে থাকে, সে একটা যৌগের কেন্দ্রে থাকে, আর বাকিরা সবাই আশেপাশে থাকে, সে কেন্দ্রে থাকে। কেমন? কার্বন ডাইঅক্সাইড দিয়ে বুঝাই। কার্বন, 2 দিকে 2টা অক্সিজেন, কি কেন্দ্রে আছে না কার্বন? যৌগটার কেন্দ্রে আছে তো নাকি? কেন্দ্রীয় পরমাণু। সালফিউরিক অ্যাসিডটা বুঝাই। সালফিউরিক অ্যাসিডের গঠনটা হচ্ছে এরকম, জানতে হবে না, জাস্ট আপাতত একটু দেখাচ্ছি, এটা তোমাদের এসএসসি লেভেলের প্রয়োজন নেই। এই যে সিধা করে এগুলো দরকার আছে। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এই যে সালফিউরিক অ্যাসিডটা লিখলাম, কেন্দ্রে কে আছে? সালফার, আর বাকিরা সবাই আশেপাশে আছে, এটা কেন্দ্রীয় পরমাণু। আশা করি কেন্দ্রীয় পরমাণু ক্লিয়ার। নেক্সটে যাই। চুনের পানিকে ঘোলা করে কোন গ্যাস? কার্বন ডাইঅক্সাইড, জানি সবাই। ওকে, একটু আগে বলছি। সকল প্রশমন বিক্রিয়া নিচের কোনটি উৎপন্ন হয়? আচ্ছা, সকল প্রশমন বিক্রিয়া, আচ্ছা আগে বলো প্রশমন বিক্রিয়া মানে কি? এসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, এটা তো প্রশমন বিক্রিয়া। সকল প্রশমন বিক্রিয়ায় একটা জিনিস অবশ্যই উৎপন্ন হয়, সেটা হচ্ছে পানি। ঠিক আছে? এসিডের মূলত, এসিড মানে কি? মূলত H+, ক্ষার মানে মূলত কি? OH-, তাহলে তারা বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি তৈরি করবে। এটা হচ্ছে মূলত প্রশমন বিক্রিয়া। ওকে, এক্সাম্পল নিতে পারি, HCl আর হচ্ছে NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো দেখো, অ্যাসিড নিলাম, ক্ষার নিলাম, লবণ পেলাম, পানি পেলাম। লবণটা কিন্তু চেঞ্জ হতে পারে। তুমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড না নিয়ে তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতা, তাহলে কিন্তু লবণটা কি হয়ে যেত? পটাশিয়াম ক্লোরাইড হয়ে যেত। বুঝছো? তুমি যে এখানে HCl না নিয়ে তুমি যে এখানে HF নিতা আর এখানে KOH নিতা, তাহলে তুমি এখানে পাইতা কি? KF পাইতা। ঠিক আছে? তার মানে হচ্ছে লবণটা চেঞ্জ হতে পারে, কিন্তু পানি কিন্তু অলওয়েজ ফিক্সড। কেন? অ্যাসিডের H আর ক্ষারের OH বিক্রিয়া করে পানি তৈরি করে। অ্যাসিডের H+, ক্ষারের OH- বিক্রিয়া করে অলওয়েজ পানি তৈরি করে। তারপরে প্রশমন বিক্রিয়া অবশ্যই অবশ্যই সবসময় পানি তৈরি হয়। উত্তর হচ্ছে কত? গ। নেক্সট, উভমুখী বিক্রিয়া কোনটি সঠিক? বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়, কিন্তু উভমুখী বিক্রিয়া তো উৎপাদ থেকেও বিক্রিয়ক হয়, তাই না? ভুল, এটা হবে না। সম্মুখী বিক্রিয়া ইকুয়াল টু বিপরীতমুখী বিক্রিয়া। নো, এটা হবে না। কেন হবে না? অনেকে বলতো হ্যাঁ ভাই দুইটাতে সমান সমান আছে, এটা হবে। নো, বলছে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি?
সমমুখী বিক্রিয়া আর বিপরীতমুখী বিক্রিয়া অলওয়েজ সমান থাকে? অলওয়েজ সমান থাকে না, সাম্যাবস্থা যাওয়ার পরে সমান হয়। কিন্তু বিক্রিয়া যখন শুরু হয় তখন তো বিক্রিয়কের বিক্রিয়ার হার বেশি থাকে, উৎপাদের বিক্রিয়ার হার কম থাকে। যখন বিক্রিয়াটা সাম্যাবস্থা পৌঁছে যায় তখন সম্মুখে যে পণ্য বিক্রিয়া করে পশ্চাতে একই পণ্য বিক্রিয়া করে, তাই তো? তো অলওয়েজ কিন্তু বহুমুখী বিক্রিয়ার উভয় দিকের হার সমান হয় না। এখানে মূলত হারের কথা বলছে, হারটা আসে নাই, ঠিক আছে? সাম্যাবস্থায় পৌঁছানোর পরে উভয় বিক্রিয়া দুই দিকে সমান হয়, সাম্যাবস্থায় পৌঁছানোর আগে হয় না। তো বলছে উভয় বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? তাহলে এই কথাটা সবসময় সঠিক নয়, এই কথাটা সবসময় সঠিক নয়। এটা সাম্যাবস্থায় বললে তাইলে এই কথাটা সঠিক ছিল, যদি সাম্যাবস্থা বলে নাই তাহলে সঠিক নয়। নেক্সট, বিক্রিয়ক এবং উৎপাদক ধুর কি বলে? আচ্ছা, আবার কোনোটি নেই হবে না। সরি, তাহলে উত্তর কি হবে? ঘ, কোনোটি নেই। উত্তর হবে কোনোটি নেই, ঠিক আছে? এমনও প্রশ্ন কিন্তু আসে যেখানে উত্তর হচ্ছে কি কোনোটাই নেই। আচ্ছা, কোন বিক্রিয়ার উপর চাপের প্রভাব নেই? কোন বিক্রিয়ার উপর চাপের প্রভাব নেই? ভাইয়া, যে বিক্রিয়া ডেলেন জিরো সেই বিক্রিয়ার চাপের প্রভাব নেই। তুমি এখান থেকে ডেলেন কার জিরো বের করে ফেলো, পারবা আশা করি। এই বিক্রিয়া ডেলেন কত? উৎপাদ আছে 1 মোল, বিক্রিয়ক আছে 2 মোল। উৎপাদের মোল থেকে বিক্রিয়কের মোল বাদ দিলে পাওয়া যায় -1, হবে না। উৎপাদ আছে 2 মোল, বিক্রিয়ক এখানে 1 মোল, এখানে 1 মোল, তাহলে টোটাল হচ্ছে 2 মোল। তো উৎপাদের 2 বিয়োগ বিক্রিয়কের 2, 0, ডেলেন 0। এটার জন্য চাপের প্রভাব পাওয়া যাবে না, ঠিক আছে? বাকিগুলা বাকিগুলো তো হচ্ছে হবে না। এখানে হচ্ছে ডেলেন হচ্ছে কত? এখানে 1, এদিকে আছে 2, ডেলেন 0 হচ্ছে না, এটা ডেলেন 0 হচ্ছে না, তাহলে অ্যান্সার হবে কত? খ, ঠিক আছে? কোন শ্রেণীর বিক্রিয়া অলওয়েজ বা সবসময় তাপ উৎপাদী? কোন শ্রেণীর বিক্রিয়া? সংযোজন কি সবসময় তাপ উৎপাদে হয়? না। বিয়োজন হয়? না। প্রতিস্থাপন হয়? না। দহন, দহন হবে, দহন। কেন ভাই? দহন মানে হচ্ছে পুরানো। তো কোনো কিছু পুড়লে সেখান থেকে আগুন, মানে আগুন জ্বলবে, অবশ্যই আগুন জ্বললে সেখানে কি হবে? তাপ উৎপন্ন হবে। যেমন আমি যদি কার্বনের দহন বিক্রিয়া লিখি, কার্বনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দেবো, তাই না? দহন বিক্রিয়া মানে সেখানে অক্সিজেন প্রয়োজন আছে, দহন বিক্রিয়া মানে সেখানে অক্সিজেন প্রয়োজন আছে, অক্সিজেন ছাড়া দহন বিক্রিয়া হবে না। তো দহনের মধ্যে দেখা যায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, পাশাপাশি কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়, তাই না? সালফারকে পোড়াও, সালফারকে পোড়ালে কি পাবা? সালফার ডাইঅক্সাইড, প্লাস তুমি পাবা তাপ। তারপর তুমি যেটাকে পোড়ানো কেন আলটিমেটলি তুমি তাপ পাবা। তো যেটা বলতে চাচ্ছি যে দহন বিক্রিয়া অলওয়েজ কি হয়? তাপোৎপাদী বিক্রিয়া হয়, সবসময় তাপোৎপাদী। দহন বিক্রিয়া মানে তাপোৎপন্ন হচ্ছে, কারণ এখানে পোড়াচ্ছি আমরা, আর পোড়ানোর জন্য অক্সিজেন লাগে, এটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। নেক্সট, ওকে, এবার আমরা জারণ বিজারণে চলে আসছি। প্রথম দিকে ইনিশিয়াল পার্টটা শেষ করলাম, এবার জারণ বিজারণের মধ্যে ঢুকে যাব। জারণ বিজারণে ঢোকার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস, আচ্ছা পরে দেখাই। জারণ বিজারণ, চলো ভাই, জারণ বিজারণের জন্য একটু বেসিকটা একটু মনে করে দিই। জারণ কাকে বলে? ইলেকট্রনের ছাড়ন মানে জারণ, ওকে? ইলেকট্রনের ছাড়ন মানে হচ্ছে জারণ। আর যার জারণ ঘটে তাকে আমরা কি বলি? বিজারক। তাকে আমরা কি বলি? জারণ। আচ্ছা, তো খেয়াল করে দেখো, কি বলতেছি যে ইলেকট্রনের ছাড়ন মানে হচ্ছে জারণ, আর যার জারণ ঘটে তাকে আমরা বলি বিজারক। আর যে বিজারক মানে তার জারণ হয়েছে, সুতরাং সে জারিত হয়। জারণ হওয়াকে আমরা কি বলতে পারি? জারিত হয়। আর ইলেকট্রন গ্রহণ করাকে আমরা বলতেছি বিজারণ। ইলেকট্রন গ্রহণ করার ঘটনাকে আমরা বলতেছি বিজারণ। আর এই কাজটা যে করছে, যে পদার্থ এই কাজটা করছে, তাকে আমরা বলি জারক। তাহলে জারক হচ্ছে পদার্থের নাম, আর বিজারণ হচ্ছে প্রক্রিয়ার নাম বা প্রসেসের নাম। বিজারক হচ্ছে পদার্থের নাম, আর জারণ হচ্ছে ওই পদার্থটার একটা প্রক্রিয়ার নাম, ওকে? সেই ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করাটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে জারণ, আর তার নাম হচ্ছে বিজারক। ইলেকট্রন গ্রহণ করছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ, আর যে করছে তার নাম হচ্ছে জারক, ঠিক আছে? তো জারক বিজারিত হবে কারণ জারকের তো বিজারণ হয়, আর বিজারক জারিত হবে কারণ তার জারণ হয়, ওকে? আচ্ছা, সিম্পল জিনিস এগুলো জানি সবাই, সামনে আগে। আচ্ছা ভাইয়া, এবার দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু এগুলো তো ভুল করো অনেকে। কোনটি বিজারক আর কোনটি জারক তোমরা বের করতে পারো না। কোনটি জারক এবং কোনটি বিজারক বের করতে গেলে অনেকে ভুল করে ফেলো। এটার জন্য একটা ট্রিক্স শিখাই দেয়, ট্রিক্সে চলে যায় ভাইয়া। দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, একটা সংখ্যা রেখে নিলাম, ধরো এটা 0, এটা 1, এটা 2, 3,
4 5 চলবে, -1 -2 -3 -4। আচ্ছা ভাইয়া, জারণ নাকি বিজারণ চেনার সবচেয়ে সহজ উপায়টা দেখুন। যদি এই সংখ্যা রেখার ডান দিকে যাও তুমি জারণ পাবা। আগে এটুকু শিখে রাখো, সংখ্যা রেখার ডান দিকে গেলে তুমি জারণ পাবা, সংখ্যা রেখার বাম দিকে গেলে তুমি বিজারণ পাবা। সংখ্যা রেখার বামে গেলে বিজারণ, ডানে গেলে জারণ। ভাই এটা কি জিনিস? এটা তো জীবনে দেখিনি, এটা আবার কি শেখাচ্ছেন? মজার ব্যাপার। দেখো, ধরো কোন একটা মৌলের জারণ সংখ্যা আগে ছিল 0, এখন হয়ে গেছে +4, মানে প্লাসের দিকে, যে এটা প্লাস এটা তো মাইনাস, 0 থেকে +4। কোন একটা মৌলের জারণ সংখ্যা আগে 0 ছিল, বিক্রিয়া করার পর হয়ে গেছে +4, তাহলে সে কি সংখ্যা রেখা কি ডান দিকে গেছে না? তার মানটা জারণ। মনে রাখার জন্য ইজিয়েস্ট ওয়ে আর কি, ঠিক আছে? তো তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, ধরো কোন একটা অ্যাটমস, ধরো এ 4টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে কি হয়েছে? A4+, তাহলে এটা জারণ না? জারণ। তো তো তার জারণ সংখ্যা আগে ছিল 0, এখন কত হয়েছে? +4, তাহলে 0 থেকে +4 মানে জারণ, মানে তার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সুতরাং সেটা জারণ হয়েছে এখানে, ঠিক আছে? তাহলে যেটা বলতে চাচ্ছি আমরা, যদি সংখ্যা রেখার ডান দিকে যায় তাহলে সেটা জারণ, আর যদি বামে যায় তাহলে সেটা বিজারণ। ধরো তুমি 0 থেকে -2 আসছো, বিজারণ। কোন একটা মৌলের জারণ সংখ্যা আগে ছিল 0, এখন হয়ে গেছে -2, তাহলে তার বিজারণ হয়েছে। কোন একটা মৌলের জারণ সংখ্যা আগে ছিল 3, এখন হয়েছে 1, পশ্চাৎ দিকে আসছে না? বিজারণ। তুমি বলতে পারো ভাই দুইটাতে পজিটিভ। হ্যাঁ পজিটিভ, তো কি হয়েছে? 3 থেকে 1 আসছে, কমছে, তো কমলে বিজারণ। জারণ সংখ্যা কমলে বিজারণ, জারণ সংখ্যা বাড়লে জারণ। বুঝছো? ইজি। ধরো -3 থেকে 2 থেকে -2 তে গেছে, -3 থেকে -2 সামনের দিকে গেছে, জারণ। ওকে, -1 থেকে -4 আসছে, পেছনে আসছে, বিজারণ। তাহলে জারণ কার হয়েছে, বিজারণ কার হয়েছে, তুমি জারণ সংখ্যা দেখে আশা করি এখন নির্ণয় করে ফেলতে পারবা। ওকে, সংখ্যা রেখার এই ট্রিক্সটা মাথায় রাখবা। চলো অ্যাপ্লাই করি। আমরা কয়টা উদাহরণ দেখবো, উদাহরণ দেখলে আমাদের আরো ভালোভাবে মনে থাকবে। এই যে ভাইয়া, এই বিক্রিয়াটার দিকে দেখো, কি বলছে? ম্যাগনেসিয়াম জিঙ্ক 2+ সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম 2+ আর জিঙ্ক হয়েছে। আচ্ছা তুমি এটা চিন্তা করো তো, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা এখানে কত? 0, জিঙ্কের জারণ সংখ্যা এখানে কত? +2। ম্যাগনেসিয়াম এখানে কত হয়ে গেছে? +2, আর জিঙ্ক হয়ে গেছে কত? 0। ভাই এটা 0 কিভাবে বুঝলেন? নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা হলে 0, জানো আশা করি তোমরা। ওকে, ধরো তোমরা আগে সারা বছর 2 বছর পর আসছো, এখন আর এগুলো নিয়ে আলোচনা করতেছে না। নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা 0, জিঙ্কের জারণ সংখ্যা 0, তাহলে বলো তো ম্যাগনেসিয়াম 0 থেকে +2 হয়েছে। ভাই 0 থেকে +2 সংখ্যা রেখার ডানে গেছে, জারণ। তাহলে ম্যাগনেসিয়ামের হচ্ছে কি? জারণ ঘটছে। ম্যাগনেসিয়ামের জারণ ঘটছে, আর যার জারণ ঘটে তাকে আমরা কি বলি? বিজারক। তাকে আমরা কি বলি? বিজারক। আচ্ছা আবার জিঙ্কে আসো, জিঙ্ক +2 থেকে কি হয়েছে বলো তো? 0, +2 থেকে 0 সংখ্যা রেখার বামে গেছে না? চিন্তা করো তো, ভিডিও পজ করে চিন্তা করো, +2 থেকে 0 সংখ্যা রেখার বামে গেছে, সুতরাং বামে গেলে বিজারণ। তাহলে জিঙ্কের কি হয়েছে বলতো? বিজারণ করছে, জিঙ্কের করছে বিজারণ। যেহেতু জিঙ্কের বিজারণ করছে, সুতরাং জিঙ্ক হবে একটা জারক। জিঙ্ক কি হবে? জারক। তাহলে উত্তরটা পেয়ে গেছো। এখানে বিজারক কি হবে? বিজারক হবে কি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম 2+ দেওয়া যাবে না। এখানে ভালো কথা, একটা কথা বলে রাখি ভাইয়া, কোনো প্রশ্ন যদি কখনো জিজ্ঞেস করে যে কোনটা জারক আর কোনটা বিজারক, অলওয়েজ রিমেম্বার, যদি জিজ্ঞেস করে কোনটা জারক এবং কোনটা বিজারক, অ্যান্সারটা অবশ্যই বিক্রিয়কের সাইড থেকে আসবে। বিক্রিয়কে যারা আছে তাদের থেকে কেউ না কেউ জারক বা বিজারক হবে। উৎপাদের কেউ কিন্তু জারক বিজারক হতে পারবে না। উৎপাদের কেউ জারক বিজারক হিসেবে অ্যান্সার হবে না। এই জিনিসটা মাথায় রাখবা, কারণ জারক বিজারক এরা হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়া করার পর উৎপাদে পরিণত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যান্সারটা অবশ্যই এখান থেকে আসবে, এই দুটো থেকে যে কোনো একটা। ওই দুটো কিন্তু অ্যান্সার হবে না, মাথায় রাখবা। তাহলে গেল। তাহলে এই টাইপের কোনো যদি প্রশ্ন দেয়, সামনে যে সকল প্রশ্ন আমরা পাবো, সেখানে দেখবা যে অপশনে 4টাই দিয়ে দিছে। এই যে বিক্রিয়া যা আছে সব এখানে দিয়ে দিছে। এখন তুমি কিন্তু শুরুতে তোমার অ্যান্সারকে শর্ট করে ফেলতে পারবা। ম্যাগনেসিয়াম 2+ হবে না, জিঙ্ক হবে না। ম্যাগনেসিয়াম 2+ হবে না, জিঙ্ক হবে না, বাদ। ওকে, তাহলে তোমার অপশন কিন্তু বাকি 2টা হয়ে গেছে। ঠিক আছে? তো তোমার অপশন কমে গেল। তো অপশন কমে যাওয়ার পরে এবার তুমি অ্যান্সার করে ফেলতে পারবা যে এই দুটোর মধ্যে কোনটা জারক আর কোনটা বিজারক বের করে ফেলতে পারবা। কারণ আমরা সবাই জানি জারক এবং বিজারক কারা হয়? বিক্রিয়করাই হয়। উৎপাদরা কখনো জারক বা বিজারক হতে পারবে না। ঠিক আছে? একটা বিক্রিয়ার উৎপাদকে তুমি জারক বিজারক নামে আইডেন্টিফাই করতে পারবে না।
তুমি এখানে জারক বিজারক আইডেন্টিফাই করে দিবা। ওকে, যাই নেক্সট। হ্যাঁ, এবার বলো এখানে কার বীজে আরোহণ করছে? ও, এটা তো সহজ প্রশ্ন, কার বীজে আরোহণ করছে? চিন্তা করো তো, 4+ থেকে 2+ হয়েছে স্টেনাস। 4+ থেকে 2+ বামে গেছে না সংখ্যা রেখার? সংখ্যা রেখার বামে গেছে না বীজ আরোহণ। 2+ থেকে 3+ সংখ্যা রেখার ডানে গেছে না জারণ। সংখ্যা রেখার ডানে গেলে জারণ, সংখ্যা রেখার বামে গেলে বীজ আরোহণ। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো এখানে কার বীজ আরোহণ করছে? কার বীজ আরোহণ করছে? এই যে এটার বীজ আরোহণ করছে। শুরুতে বলে রাখি, কার বীজ আরোহণ করছে যখন জিজ্ঞেস করছে, ভাইয়া উৎপাদ কিন্তু অ্যান্সার হতে পারবে না। তাহলে স্টেনাস 2+ আছে কিনা বাদ, ফেরিক আছে কিনা ফেরিক বাদ, ফেরিক আয়ন বাদ, তাহলে অপশন হবে আমার অ্যান্সার হতে পারে এই দুইটা থেকে যে কোনো একটা। ওকে, তাহলে এবার এই দুইটা থেকে কোনটা অ্যান্সার হবে? স্টেনাস 4+টা তুমি নিজে বের করে ফেলতে পারো। ওকে, আচ্ছা তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আশা করি সলভ করতে পারবা। এখান থেকে একটা তুমি সিকিউতে, সরি এমসিকিউতে তুমি 500 গ্যারান্টি দিলাম। হ্যাঁ, একদম যে এটাই বা ওটাই আসবে, এটা যে একদম পরীক্ষাতে আসবে সেটা বলছি না আমি। এই টাইপের অন্য যে কোনো একটা বিক্রয় দিয়ে দিতে পারে, সিমিলার বিক্রয় দিয়ে দিবা পরীক্ষার মধ্যে, দেখবা আসা পড়ছে। নেক্সট। ওকে, তাহলে দেখো আমি লিখে রাখছি এই জিনিসটা আগে থেকে, যে বিজারক কারা? বিজারক হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে বা ত্যাগ করার সক্ষমতা আছে তারা বিজারক। জারক কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে বা গ্রহণ করার সক্ষমতা আছে তারা হচ্ছে জারক। ত্যাগ করলে বিজারক, অথবা ত্যাগ করার অ্যাবিলিটি থাকতে হবে, ত্যাগ করার মতো ইলেকট্রন তার মধ্যে থাকতে হবে। যদি ত্যাগ করার মতো ইলেকট্রন তার মধ্যে না থাকে তাহলে সে বিজারক হতে পারবে না। আর গ্রহণ করার মতো সক্ষমতা তার মধ্যে থাকতে হবে। যদি গ্রহণ করার সক্ষমতা তার মধ্যে না থাকে তাহলে সে জারক হতে পারবে না। বুঝছো? হ্যাঁ, যেমন আমি যদি বলি সোডিয়াম, সোডিয়াম কি জারক হতে পারবে? বা জারক হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ হতে হয়, অথবা গ্রহণ করার অ্যাবিলিটি থাকতে হয়। সোডিয়াম তো জীবনও ইলেকট্রন গ্রহণ করবে না। তো ধাতু, ধাতু তো ইলেকট্রন জীবনও গ্রহণ করে না, তাহলে ধাতুরও কখনো জারক হতে পারবে না। কেন? কারণ ধাতুদের মধ্যে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা নাই। ধাতুর মধ্যে যদি ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা নেই, সুতরাং ধাতু কখনো জারক হতে পারবে না। ধাতুরা সবাই কি হবে বলতো? বিজারক। সকল ধাতু বিজারক, আর সকল অধাতু হচ্ছে জারক। কেন বলতো? কারণ অধাতুদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে, তোমরা সবাই জানো অধাতু ইলেকট্রন গ্রহণ করতে পারে। যেহেতু অধাতু ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে সকল অধাতু হবে জারক। যেমন পরীক্ষা অপশনে যদি থাকে ক্লোরিন একটা জারক, হ্যাঁ ফ্লোরিন একটা জারক, তারপর হচ্ছে তুমি বলতে পারো যে আয়োডিন একটা জারক, ঠিক আছে, হ্যাঁ নাইট্রোজেন এটা জারক বলতে পারো, যদিও সহজে জারক হিসেবে ইউজ হয় না। নাইট্রোজেন সহজে বিক্রিয়া করে না, নাইট্রোজেন হচ্ছে অনেকটা নিষ্ক্রিয় মৌলের মতো। বুঝছো? আর আরেকটা কথা বলে রাখি, নিষ্ক্রিয় মৌলদের পরে সবচেয়ে বেশি বড় নিষ্ক্রিয় কে জানো? নাইট্রোজেন। আমরা সবাই জানি 18 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয়, তাই না? 18 নম্বর গ্রুপের মৌলগুলোর পরে আর কেউ যদি সর্বোচ্চ নিষ্ক্রিয় হয় সেটা হচ্ছে নাইট্রোজেন। কেন? কারণ নাইট্রোজেনের মধ্যে যে ট্রিপল বন্ড আছে এটা অনেক শক্তিশালী, এটা ভাঙতে প্রচুর শক্তি খরচ করতে হয়। তো নাইট্রোজেন এত বেশি শক্তি খরচ করতে হয় নাইট্রোজেন বিক্রিয়া করার জন্য, নাইট্রোজেন বিক্রিয়া করতে হলে তাকে বন্ধনটা ভাঙতে হবে। তো বন্ধনটা ভাঙার জন্য এত বেশি শক্তি খরচ করতে হয় যেটা অনেকটা নিষ্ক্রিয় সমান হয়ে যায়। বুঝছো? তো নিষ্ক্রিয় মৌলদের পরে সবচেয়ে বড় নিষ্ক্রিয় কেউ যদি থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। পরীক্ষা আসে নিষ্ক্রিয় মৌল বাদে অন্য মৌলদের মধ্যে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় কে? নাইট্রোজেন। মাথায় রাখবা। আচ্ছা যাই, তাহলে ভাই বিজারক কারা? সকল ধাতু হচ্ছে বিজারক, কারণ সকল ধাতুর ইলেকট্রন ত্যাগ করার অ্যাবিলিটি আছে বা ত্যাগ করতে পারে। সকল ধাতু, সকল ধাতু লিখে দিলাম, সকল ধাতু। ওকে, সকল ধাতু হচ্ছে বিজারক আর সকল অধাতু হচ্ছে জারক, লিখে বলো। এবার তোমাকে কয়েকটা আমি কমন জারক বিজারক লিখছি নাকি এখানে? হ্যাঁ লিখছি। এই যে দেখো কয়েকটা কমন জারক। ভাইয়া এই জারক এবং এই বিজারক গুলো একটু লিখে রাখো, পরীক্ষা আসতে পারে। বিশেষ করে জৈব যৌগের মধ্যে আসেন। কেমন আসেন? পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক কিনা, পটাশিয়াম ডাইক্রোমেট জারক কিনা? হ্যাঁ ভাইয়া, এই যে এই দুটো জারক, এই দুটো হচ্ছে বিজারক। কিভাবে চিনবো? নামগুলো বলে দিই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এই দুটো কমন জারক, মুখস্থ। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, হাইড্রেট না হাইড্রাইড, আইড। সোডিয়াম বোরন হাইড্রাইড, এরা হচ্ছে বিজারক। হ্যাঁ, জারক চেনার উপায় হচ্ছে লাস্টে অক্সিজেন থাকে, শর্টকাট আর কি। হ্যাঁ, এরকম বড় যৌগগুলোর ক্ষেত্রে। বিজারক চেনার উপায় হচ্ছে লাস্টে হাইড্রোজেন থাকে, সবগুলোর ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে না, কয়েকটা ক্ষেত্রে। মানে এরকম তিনটা মৌলওয়ালা যে যৌগগুলো দেখবে তাদের মধ্যে আর কি হাইড্রোজেন থাকলে বিজারক, হাইড্রোজেন থাকলে বিজারক, অক্সিজেন থাকলে কি হবে? জারক। ঠিক আছে, দেখো এখানে কি বলছে? বলছে জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করছে তাকে কি বলে? ভাই যে ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ, আর যার বিজারণ করে তাকে আমরা বলি জারক। তাহলে অ্যান্সারটা কি হবে? জারক। ঠিক আছে, আচ্ছা নেক্সট। হ্যাঁ, সেম আগের বিক্রিয়াটাই। ম্যাগনেসিয়ামের সাথে জিঙ্ক সালফেটের বিক্রিয়া, ম্যাগনেসিয়াম সালফেট এবং জিঙ্ক তৈরি হয়েছে। বলছে কোনটি জারিত হয়েছে? বলো তো কোনটি জারিত হয়েছে? শুরুতে বললাম এই টাইপের কোয়েশ্চেনের মধ্যে উৎপাদরা কখনো অ্যান্সার হতে পারবে না। তাহলে
ওটা তো দেয় না এখানে, দিছে আচ্ছা জিঙ্ক দিছে, এটা হবে না। তারপরে তারপরে আর কি কিছু দিছে? আচ্ছা না, আর দেয় নেই। ওকে, এবার আসো, এবার বলো কোনটি জারিত হয়েছে? জারিত হওয়া মানে হচ্ছে জারণ হওয়া। তোমাকে এখানে জিজ্ঞেস করছে যে কোনটার জারণ ঘটেছে, কোনটার জারণ ঘটেছে। তো বলো কোনটার জারণ করছে? ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা এখানে 0, জিঙ্কের জারণ সংখ্যা এখানে +2, সালফেট হচ্ছে -2। এগুলো তো জানো। ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2, সালফেট হচ্ছে -2, জিঙ্কের জারণ সংখ্যা কত? 0। ভাই নিরপেক্ষতা 0, আর যৌগমূলক যুক্ত থাকলে বা যৌগের ভিতরে অর্ধেক হয় পজিটিভ, অর্ধেক হয় নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ তুমি বের করে ফেলতে পারবা, ধাতুরা পজিটিভ হবে আর অধাতুরা হবে নেগেটিভ। ওকে, আচ্ছা এবার বলো ম্যাগনেসিয়ামের কি হয়েছে এখানে? ম্যাগনেসিয়াম 0 থেকে ভাইয়া +2, ম্যাগনেসিয়াম 0 থেকে +2 হয়েছে মানে তার জারণ হয়েছে। সুতরাং ম্যাগনেসিয়াম কি হয়েছে এখানে? জারিত হয়েছে, ম্যাগনেসিয়াম জারিত হয়েছে। আর সালফেট কিন্তু -2 থেকে -2 আছে, সালফেটের কিচ্ছু হয় না, সালফেট এখানে দর্শক আয়ন। জিঙ্কের +2 থেকে কত হয়েছে? 0। জিঙ্ক +2 থেকে 0 হয়েছে মানে তার বিজারণ হয়েছে, সংখ্যার আকার বামে গেছে। +2 থেকে 0, চিন্তা করো, +2 থেকে 0 সংখ্যার আকার বামে গেছে, বিজারণ। বিজারণ হলে সে কি হয়? সে বিজারিত হয়। আর জারণ হলে সে কি হয়? সে জারিত হয়। ওকে, তাহলে জিঙ্ক এখানে বিজারিত হয়েছে, ম্যাগনেসিয়াম এখানে জারিত হয়েছে। তাহলে কোনটি জারিত হয়েছে বলতো? ম্যাগনেসিয়াম। ওকে, নেক্সট, কোনটি বিজারক পদার্থ? ট্রিকি কোশ্চেন। কোনটি বিজারক পদার্থ? আচ্ছা আগে বলো বিজারক কারা? বিজারক হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ না গ্রহণ, যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে তারা হচ্ছে বিজারক, বা যারা ত্যাগ করে ফেলছে বা ত্যাগ করার মতো যাদের অ্যাবিলিটি আছে। ওকে, আবার বলছি, দেখো যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা ত্যাগ করার মতো অ্যাবিলিটি আছে, এখনো ত্যাগ করে না কিন্তু তার সেই সামর্থ্যটা আছে, ইলেকট্রন সে ত্যাগ করতে পারবে, তারা হচ্ছে বিজারক। তো আসো এখানে কোনটি বিজারক পদার্থ? আচ্ছা এখানে তো প্রশ্নটা একটু ভুল আসছে। প্রশ্নটা হচ্ছে কোনটি বিজারক পদার্থ নয়। কোনটি বিজারক পদার্থ নয়? কারণ কি? কারণ এখানে যদি বিজারক বলে এটাও বিজারক, এটাও বিজারক, এটাও বিজারক। কেন? কারণ আয়রন ইলেকট্রন ত্যাগ করতে পারে, ধাতু, বিজারক। ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পারে, ম্যাগনেসিয়াম বিজারক। কপার ইলেকট্রন ত্যাগ করতে পারে, কপার হবে বিজারক। ঠিক আছে, তাহলে যদি বলে যে কোনটি বিজারক পদার্থ, তাহলে অ্যান্সার হবে এই তিনটা। তো প্রশ্নটা হবে কেমন? বিজারক পদার্থ নয়। ওকে, একটু মিস্টেক হয়েছে না, বুঝে নিও। তো বিজারক পদার্থ নয় কোনটা? জিঙ্ক 2+। কেন? কারণ সেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। জিঙ্ক 2+ মানে তার যোজনী 2, সেই দুটো ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, তার আর ত্যাগ করার অ্যাবিলিটি নাই, সে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। সুতরাং তার জারণ হওয়া ইম্পসিবল। জিঙ্ক 2+ আর জারণ হতে পারবে না, যা হওয়ার হয়ে গেছে, জারণ হওয়া ইম্পসিবল। সুতরাং জিঙ্ক যেহেতু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, সুতরাং সে বিজারক হতে পারবে না, তার জারণ হতে পারবে না, জারণ হবে না বলে সুতরাং সে বিজারক নয়। ওকে, আচ্ছা তাহলে জিঙ্ক এখানে বিজারক পদার্থ নয়, জিঙ্ক হচ্ছে একটা জারক পদার্থ। কেন? কারণ জিঙ্ক চাইলে এবার দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। কেন পারবে? কারণ তার মধ্যে দুইটা ইলেকট্রন ঘাটতি আছে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করলে তাহলে জিঙ্ক কি হয়ে যাবে? ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ, বিজারণ মানে সে হচ্ছে জারক। ওকে, জিঙ্ক 2+ হচ্ছে একটা জারক। তাহলে প্রশ্নটা হচ্ছে কোনটি বিজারক পদার্থ নয়, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, অথবা প্রশ্ন বলতে পারে কোনটি জারক পদার্থ, এটা বললেও সেম হবে। আচ্ছা নেক্সট, ক্লোরিনের জারণ সংখ্যা কত? ভাইয়া সবাই জানি নিরপেক্ষ অণুতে জারণ সংখ্যা 0। নিরপেক্ষ অণুতে জারণ সংখ্যা কত? 0। ওকে, এটা নিরপেক্ষ অণু, ক্লোরিন অণু, অণুতে জারণ সংখ্যা কত হয়? 0 0। তাহলে অ্যান্সার হবে কত? ক। নেক্সট, হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? হাইড্রোজেন পারঅক্সাইড, ভাইয়া একটা কাজ করবা, বইয়ের মধ্যে জারণ মানের একটা লিস্ট আছে, অথবা আমি ক্লাসে তোমাদেরকে একটা লিস্ট করাই দিয়েছিলাম। ওকে, ওই লিস্টটা মুখস্থ করে ফেলবা যে কোন মৌলের জারণ সংখ্যা কত। ওকে, হাইড্রোজেন কি করি, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এটার জারণ সংখ্যা হচ্ছে -1। হিসাব করলে বাবা, কিভাবে বাবা একটু করে দিই। হাইড্রোজেন জারণ সংখ্যা +1 ইন্টু হাইড্রোজেন আছে 2টা, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2, সরি অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি না, x ধরলাম, x যেহেতু 2টা আছে কত ধরবো? 2x
ইকুয়াল টু 0, তাহলে কত হচ্ছে 2 প্লাস 2x ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু -2, x ইকুয়াল টু -1। তাহলে পাওয়ার অক্সাইডের জারণ সংখ্যা কত হয়? -1। পাওয়ার অক্সাইডের জারণ সংখ্যা হচ্ছে অলওয়েজ -1, ঠিক আছে? শুধু অক্সাইডে -2, পাওয়ার অক্সাইডে -1, সুপার অক্সাইডে -1/2। মাথায় রাখতে হবে, ওগুলো মুখস্থ মান। হ্যাঁ, নেক্সট বলছে প্রশমন তাপের মান কত? হ্যাঁ, প্রশমন তাপের মান কত কিভাবে জানবা? দেখো, আমরা সবাই জানি প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে উৎপন্ন করে পানি, তাই তো? আচ্ছা, এবং এই বিক্রিয়াটা ড্যালেজ হচ্ছে কত? -57.34 কিলো জুল। প্রশমন বিক্রিয়া ড্যালেজের মানটা একটু মুখস্থ করে ফেলবা, বইয়ে আছে, এটা পরীক্ষা আসবে। কেন আসবে? কারণ নোমান ভাই বলছে পরীক্ষা আসবে, তাই এটা আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে বিক্রিয়াটা ড্যালেজের মান -57.34 কিলো জুল, ড্যালেজের মান -57.3, কিন্তু তোমাকে প্রশ্নে কি ড্যালেজ জিজ্ঞেস করছে? দেখো তো প্রশ্নে কি জিজ্ঞেস করছে? প্রশ্ন জিজ্ঞেস করছে প্রশমন তাপের মান কত। প্রশমন তাপের মান কত? তাপের মান জিজ্ঞেস করলে তাপের মান কিন্তু পজিটিভ হয়, তাপের মান কিন্তু কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? সুতরাং এটার অ্যান্সারটা হবে কত? অ্যান্সার হচ্ছে পজিটিভ। কারণ এখানে ড্যালেসের দিকে তাকাও, ড্যালেসের দিকে তাকায় কি বুঝতেছো? যে 57.3 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তো তোমাকে এখানে উৎপন্ন হওয়ার মানটা চাইছে, উৎপন্ন হওয়ার মানটা চাইছে। উৎপন্ন হওয়ার মানটা কত? 57.3। যদি প্রশ্ন বলতো ড্যালেজ কত, তাহলে তুমি নেগেটিভের এই মানটা বলতা, কিন্তু প্রশ্ন তো ড্যালেজের মান বলে নেই, বলছে প্রশমন তাপের মান কত। তাহলে প্রশমন তাপের মানটা হচ্ছে এত, শুধু তাপের মানটা বলবো, তাপের মান কখনো নেগেটিভ হবে না। ওকে, তাপের মান অলওয়েজ পজিটিভ। নেক্সট, কোনটি বিজারক? ইজি জিনিস, এতক্ষণ সলভ করেছি। বিজারক মানে কি একটু চিন্তা করো। বিজারক মানে হচ্ছে তার জারণ হয়, মানে সে ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা ত্যাগ করার মতো অ্যাবিলিটি তার আছে, ত্যাগ করতে পারবে অথবা ত্যাগ করার মতো অ্যাবিলিটি তার আছে। বলো, এটা নিচের দিতে যাই। কপার কি ইলেকট্রন ত্যাগ করার অ্যাবিলিটি আছে? নাই। কপারের যোজনী কত? সর্বোচ্চ যোজনী কত? 2। কপারের সর্বোচ্চ যোজনী 2। কপার তো 2টা ত্যাগ করে ফেলছে, আর কি ত্যাগ করতে পারবে? পারবে না। সুতরাং কপার ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তার জারণ হইতে পারবে না, সুতরাং সে বিজারক হইতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, জিঙ্ক 2+, সে কি ইলেকট্রন ত্যাগ করতে পারবে? পারবে না, কারণ তার সর্বোচ্চ যোজনী 2, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, শেষ। তার আর ত্যাগ করার অ্যাবিলিটি নেই, ত্যাগও করতে পারবে না, ত্যাগ করার অ্যাবিলিটিও নেই, হবে না। ফেরিক আয়ন, ফেরিক আয়ন কি ইলেকট্রন ত্যাগ করতে পারবে? পারবে না। কেন? আমরা জানি আয়রনের যোজনী হয় 2 এবং 3, সে তো সর্বোচ্চ যোজনী অ্যাপ্লাই করে ফেলছে, ইউজ করে ফেলছে, সে 3টা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে অলরেডি, সে আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, সুতরাং সে বিজারক হতে পারবে না, বুঝছো? স্টেনাসে আসো। স্টেনাসের যোজনী কত? 2 এবং 4। এই যে দেখাও, তাকাও, তার যোজনী হচ্ছে 2 এবং 4। সে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, 4টাও ত্যাগ করতে পারবে। এখন সে ত্যাগ করছে 2টা, সে আরো 2টা ত্যাগ করতে পারবে, কারণ তার ত্যাগ করার লিমিট হচ্ছে 4, সে ত্যাগ করছে কত? 2, আরো 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সুতরাং ত্যাগ করার অ্যাবিলিটি আছে। যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সুতরাং সেটা বিজারক। ক্লিয়ার আশা করি। ওকে, নেক্সট। আচ্ছা, একটু টায়ার্ড হয়ে গেছিলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট করলাম কিছুক্ষণ, তারপর আবার ক্লাস শুরু করতেছে। দেখো কি বলছে এরপরের কোশ্চেন। বলছে কোনটি জারক হিসেবে ব্যবহার। আরে আমার মাইক্রোফোন কি ঠিক আছে? ঠিক আছে। বলছে কোনটি জারক হিসেবে কাজ করে। জারক হিসেবে কাজ করে, বলো তো এবার কে জারক হিসেবে কাজ করবে? অপশন দেখে বলো। একটু আগে বললাম না, সকল অধাতু হচ্ছে জারক, সকল অধাতু হচ্ছে জারক। সুতরাং জারক হিসেবে কে কাজ করবে? ক্লোরিন। তুমি বলতে পারো আচ্ছা ভাইয়া, হাইড্রোজেন তো অধাতু, সে তো জারক নিতে পারে। তবে হ্যাঁ, হাইড্রোজেন জারক হলেও সে কিন্তু গ্রুপ 1-এর মৌল। হাইড্রোজেন গ্রুপ 1-এর মৌল হওয়ার কারণে সমস্যাটা কি হয়েছে? হাইড্রোজেন সহজে কিন্তু ইলেকট্রন গ্রহণ করা, মানে গ্রহণ করে না, সে উল্টা ত্যাগ করে। কারণ হাইড্রোজেনের বেশিরভাগ বৈশিষ্ট্য ধাতুদের সাথে মিলে, গ্রুপ 1-এর মৌলগুলোর সাথে মিলে যায়, ঠিক আছে? যার কারণে হাইড্রোজেনের ত্যাগ করার বদলে, মানে গ্রহণ করার বদলে সে আসলে ত্যাগ করতে চায়। ধাতুরা যেমন ত্যাগ করে, হাইড্রোজেনও ইলেকট্রন ত্যাগ করে, বুঝতে পারছো? তাই হাইড্রোজেন আসলে গ্রুপ 1-এর মৌল হওয়ার কারণে হাইড্রোজেন কিন্তু গ্রহণ করার অ্যাবিলিটি তার মধ্যে নাই, হাইড্রোজেন আছে ত্যাগ করার অ্যাবিলিটি। আর ত্যাগ করার অ্যাবিলিটি মানে হচ্ছে জারণ, জারণ মানে হচ্ছে বিজারক।
হাইড্রোজেন কিন্তু একটা বিজারক হিসেবে কাজ করবে, ঠিক আছে, জারক নাই। তাহলে জারক হিসেবে কার কাজ করবে? ক্লোরিন। তো মনে রাখবা পর্যায় সারণীতে বামের মৌলগুলো হচ্ছে ধাতুরা, তারা হচ্ছে জারক, বিজারক, তারা হচ্ছে বিজারক, আর ডানের মৌলগুলো তারা হচ্ছে জারক। আচ্ছা ওকে, আচ্ছা কোনটি বিজারক? হ্যাঁ কোনটি বিজারক? বিজারক মানে কি? যার জারণ ঘটে তাকে বলে আমরা বিজারক, ঠিক আছে, যার জারণ ঘটে তাকে আমরা বিজারক বলি। তো তোমাকে বের করতে হবে এদের মধ্যে কোনটার জারণ ঘটে, সেটা তোমাকে বের করতে হবে। কার জারণ ঘটতে পারে? মনে রাখবা সালফিউরিক অ্যাসিড, তার জারণ ঘটতে পারে না। কেন? সালফিউরিক অ্যাসিড মনে রাখবা, সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা শক্তিশালী একটা জারক, শক্তিশালী একটা জারক। এটা জাস্ট মুখস্থ রাখো। ইন্টারমিডিয়েটে পড়া কেন এটা জারক, ডিটেলসে এখন নতুন পড়াতে তোমাদেরকে শেখাতে যাচ্ছি না, কারণ পরীক্ষার 2 দিন আছে, এখন নতুন পড়াতে মানে যাই না যাই। আসো, কপার 2+, কপার 2+, সে কি ইলেকট্রন ত্যাগ করতে পারবে? পারবে না। কপার 2+ যেহেতু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, সুতরাং সে বিজারক হতে পারবে না। কপার 2+ কেন ইলেকট্রন ত্যাগ করতে পারবে না? কারণ কপার কিন্তু অলরেডি 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। কপার 2+, 2টা ইলেকট্রন অলরেডি ত্যাগ করে ফেলছে। 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে মানে সে আর ত্যাগ করতে পারবে না। সে যেহেতু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, সুতরাং তার বিজারক হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিজারক হইতে গেলে ইলেকট্রন ত্যাগ করতে হয়, ঠিক আছে, সে ত্যাগ করতে পারবে না, বাদ। ফ্লোরিন, ফ্লোরিন কি বিজারক হইতে পারবে? পারবে না। ফ্লোরিন কেন বিজারক হইতে পারবে না? কারণ ফ্লোরিন তো ভাই ত্যাগ করতে পারে না, ফ্লোরিন তো গ্রহণ করে ইলেকট্রন, ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে হয় তারা জারক। তাহলে ফ্লোরিন হচ্ছে একটা জারক, ফ্লোরিন কিন্তু বিজারক নয়, ঠিক আছে। কার্বন, কার্বন কিন্তু একটা শক্তিশালী বিজারক। কিভাবে বুঝবো? দেখো, কার্বনকে তুমি অক্সিজেনের সাথে বিক্রিয়া দিবা, দিলে তুমি কি পাচ্ছ? কার্বন ডাইঅক্সাইড। ভাই অক্সিজেন হচ্ছে একটা জারক, অক্সিজেন কি বলতো? জারক, সুতরাং কার্বন অবশ্যই বিজারক হবে, ঠিক আছে। তাহলে অক্সিজেন হচ্ছে জারক আর কার্বন হচ্ছে কি? বিজারক। ক্লিয়ার? আচ্ছা, তো ক্লিয়ার গেল সামনে আগে। আচ্ছা আরেকটু ক্লিয়ার করে দিই, আমি একটু টায়ার্ড হয়ে গেছি ভাই। আচ্ছা, কার্বনের জারণ সংখ্যা এখানে 0, এখানে কার্বনের জারণ সংখ্যা দেবা +4, কত আসে? +4। অক্সিজেন এখানে কত? 0, এখানে দেখবা -2। তো বলো কার্বন 0 থেকে +4 হয়েছে, 0 থেকে +4 হয়েছে মানে কি? জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়ছে মানে জারণ হয়েছে। 0 থেকে +1 সংখ্যার ডানে গেছে না, সংখ্যার ডানে গেছে মানে জারণ, আর জারণ মানে বিজারক, জারণ হয়েছে মানে বিজারক, সুতরাং কার্বন হচ্ছে বিজারক। তাহলে কোনটি বিজারক বলো? কার্বন হচ্ছে বিজারক, ঠিক আছে। আচ্ছা নেক্সট যাই। এটা বিক্রিয়া দিচ্ছে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হলো। হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? আচ্ছা এটা কোন ধরনের বিক্রিয়া মানে? প্রতিস্থাপন বিক্রিয়া, বোঝা যাচ্ছে। জিঙ্ক গিয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিচ্ছে, রিপ্লেস করে দিচ্ছে। জিঙ্ক গিয়ে হাইড্রোজেনের জায়গায় বসে গেল, আর হাইড্রোজেনটা আলাদা হয়ে গেল, সুতরাং এটা প্রতিস্থাপন বিক্রিয়া, একজন আরেকজনকে প্রতিস্থাপিত করছে। কোন বিক্রিয়া হবে? প্রতিস্থাপিত বিক্রিয়া। আচ্ছা প্রতিস্থাপন তো এখানে বলা নেই। আচ্ছা তাহলে কি অধঃক্ষেপণ বলছে, প্রশমন বলছে, আদ্র বিশ্লেষণ বলছে, রেডক্স। এস, এটা রেডক্স বিক্রিয়া হবে। কেন? রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, তাই না? তো এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এটা যে জারণ বিজারণ বিক্রিয়া কেমন বুঝতেছি? জিঙ্কের এখানে জারণ সংখ্যা 0, এখানে +2, তাহলে জারণ সংখ্যা বাড়ছে, জারণ বিজারণ বিক্রিয়া। এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? +1, দুইটার জন্য +2, আর এখানে হাইড্রোজেন কত হয়ে গেছে? 0 হয়ে গেছে, তাহলে এটার বিজারণ এসছে, ওটার জারণ এসছে। ওকে, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া। তো মনে রাখবো প্রশমন বিক্রিয়া, সকল প্রশমন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া। তোমাদের বই কিন্তু দেখো, তোমাদের বই কিন্তু 4টা বিক্রিয়া আছে, তাই না? এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া, আর একটা হচ্ছে দহন বিক্রিয়া। এই 4টা বিক্রিয়া হচ্ছে রেডক্স বিক্রিয়া। এই 4টা বিক্রিয়া হচ্ছে রেডক্স বিক্রিয়া। তো রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া 4টা বিক্রিয়া মুখস্থ রাখবা। তো এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে রেডক্স বিক্রিয়া। নেক্সট আমি কয়েকটা বিক্রিয়াটা লিখে রাখছি, খেয়াল করে দেখো সেই বিক্রিয়াগুলো কি কি। দেখো, সংযোজনের বিক্রিয়ার মধ্যে হচ্ছে ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া ফেরিক ক্লোরাইড তৈরি করছে, এটা সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, 4টা বিক্রিয়া লেখা আছে। এই সবগুলো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। দেখো এরা হচ্ছে সবাই রেডক্স, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এছাড়া আরো 2টা বিক্রিয়া আছে, এই যে প্রশমন এবং অধঃক্ষেপণ, এরা হচ্ছে কি নন রেডক্স বিক্রিয়া। তো এরা নন রেডক্স আর এরা হচ্ছে রেডক্স বিক্রিয়া। তো এই রেডক্স বিক্রিয়াগুলো একটু শিখে ফেলি আমরা। কি বলতে যাচ্ছে এখানে? যে সংযোজনের মধ্যে হচ্ছে দেখো 2টা যৌগ মিলে বা 2টা অণু মিলে, যৌগ বা অণু মিলে একটা হয়ে যাচ্ছে, 2টা মিলে একটা হবে, 2টা বিক্রিয়ক মিলে একটা উৎপাদ হবে, 2টা বিক্রিয়ক মিলে যদি একটা উৎপাদ হয় সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া।
হ্যাঁ, দেখো এটা সেম, দুটো বিক্রিয়া মিলে একটা উৎপাদ হচ্ছে, এটা যেটা সংযোজন বিক্রিয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই সংযোজনের মধ্যে এই বিক্রিয়াটা সংযোজনও আবার সংশ্লেষণও। তাহলে সংশ্লেষণ করা, সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে যেখানে যে সংযোজনের মধ্যে উৎপাদ তৈরি হওয়ার সময় অণুগুলা তাদের মৌলিক অণু থেকে উৎপন্ন হয়। তার মৌলিক অণু থেকে যদি একটা যৌগ উৎপন্ন হয় সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। মৌলিক অণু মানে কি? নাইট্রোজেন, এটা একটা মৌলিক পদার্থ। নাইট্রোজেনকে বাংলা তুমি শুধু নাইট্রোজেনে পাবা, আর কিছু পাবা না। হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেনকে বাংলা তুমি যদি হাইড্রোজেন পাবা, আর কিছু পাবা না। তাহলে মৌলিক পদার্থের অণু থেকে তুমি যদি একটা যৌগ উৎপন্ন করো, যদি সেটা সংযোজন হয়, তখন সেই সংযোজনকে তুমি সংশ্লেষণও বলতে পারবা। বুঝতে পারছো? কিন্তু এটা দেখো তো, এটা কিন্তু মৌলিক অণু, কিন্তু এটা কি মৌলিক না, এটা যৌগিক। এখানে আয়রন আছে, ক্লোরিন আছে, এটা যেহেতু যৌগিক পদার্থ, সুতরাং এই বিক্রিয়াটা সংশ্লেষণ বিক্রিয়া নয়। ওকে, তাহলে সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে তোমার মৌলিক অণু থেকে যৌগ উৎপন্ন হইতে হবে। তাহলে এটা হচ্ছে সংশ্লেষণও, আবার এটা সংযোজনও হবে। সংযোজন কেন? কারণ দুটো জিনিস যোগ করে একটা বানাইছি, সুতরাং তাই সংযোজন। হ্যাঁ, উপরেরটা সংযোজন, দুটো জিনিস যোগ করে একটা বানাইছি, তাই সংযোজন। তাহলে আমরা বলতে পারি সকল সংযোজন, সকল সংশ্লেষণরা সংযোজন হতে পারে, কিন্তু সংযোজনটা কিন্তু সবসময় সংশ্লেষণ নাও হইতে পারে। নেক্সট, প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো জিঙ্কের সাথে কপার সালফাইড বিক্রিয়া করছে, জিঙ্কটা সরে গেছে, কপারটা সরে গেছে, জিঙ্ক বসে গেছে। প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া, PCl5 কে ভেঙে ফেলছে তাপ দিয়ে, ভেঙে PCl3 এবং Cl2, একটা বড় যৌগ ভেঙে যদি 2 বা 3টা উৎপাদ তৈরি হয়, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন মানে ভাঙা। দহন বিক্রিয়া, কোনো কিছুকে অক্সিজেন সাথে বিক্রিয়া দেওয়া মানে দহন বিক্রিয়া, সেখানে তাপ উৎপন্ন হয়। ওকে, আচ্ছা, এগুলো সবগুলো হচ্ছে রেডক্স বিক্রিয়া। তার মধ্যে দহন অলওয়েজ হচ্ছে তাপ উৎপাদী। দহন অলওয়েজ কি? তাপ উৎপাদী। শরীর আর চলতেছে না রে, চলতেছে না ক্লাস নিতে। নেক্সট, আচ্ছা, প্রশমন বিক্রিয়া চলে গেলাম। প্রশমন বিক্রিয়া সবাই বুঝো, এসিড এবং ক্ষার বিক্রিয়া লবণ আর পানি তৈরি করছে। প্রশমন বিক্রিয়া বলতে মূলত কাকে বোঝায়? H প্লাস OH মাইনাস বিক্রিয়া করে পানি তৈরি করে, ডেলেসটা হচ্ছে -57.3 কিলোজুল। যদি জিজ্ঞেস করে ডেলেসের মান কত, তাহলে মাইনাস দিয়ে বলবা। আর যদি জিজ্ঞেস করে তাপের মান কত, তাহলে প্লাস দিয়ে বলবা। উৎপন্ন তাপের পরিমাণ কত, তাহলে হচ্ছে পজিটিভে বলবা। ঠিক আছে? কারণ তাপের মান কখনো নেগেটিভ হয় না, তাপের মান কখনো নেগেটিভ হবে না। ডেলেসের মান নেগেটিভ হবে, কিন্তু তাপের মান নেগেটিভ হবে না। তাই ডাইলেস বললে মাইনাস বলবা, আর তাপ বললে পজিটিভ বলবা। ওকে, আর কিছু অধঃক্ষেপণ বিক্রিয়া দেওয়া আছে, ওগুলো তো সবাই জানি। অধঃক্ষেপণ বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? এই যে সিলভার ক্লোরাইড অধক্ষেপ তৈরি হয়, বেরিয়াম সালফেট অধক্ষেপ তৈরি হয়। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট বিক্রিয়া করবে। এই যে সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট বিক্রিয়া করবে, সিলভার ক্লোরাইড উৎপন্ন করবে, সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করবে। সোডিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করবে সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে, বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তো সিলভার ক্লোরাইড, বেরিয়াম সালফেট, এই দুইটা উৎপাদ হচ্ছে, এই দুইটা যৌগ হচ্ছে পানিতে অদ্রবণীয়। এরা পানিতে মিশে না, তাই এরা পানিতে দ্রবণ মানে অধক্ষিপ্ত হয়ে যায়। এই দুটো অধক্ষেপ তৈরি হয়। ভালোভাবে মুখস্থ করে ফেলবে এই দুটো বিক্রিয়া, তোমাদের পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না, এরা, অথবা নিচের কোনটি অধক্ষেপ তৈরি করে, এরা। ওকে, আচ্ছা, আমি কি আমার ক্লাস নেবো? টায়ার লাগছে। কি বলছে ভাই? যেটা বিক্রিয়া দেওয়া আছে, জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করছে। বিক্রিয়ার ক্ষেত্রে কে বিজারক কে জারক সেটা বের করতে হবে। এই ধরনের বিক্রিয়া তুমি কি করবে জানো? তুমি শুরুতে বিক্রিয়াটা আগে লিখে ফেলবে। জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, বিক্রিয়া তো হচ্ছে জিঙ্ক সালফেট তৈরি হবে প্লাস হাইড্রোজেন তৈরি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি এখানে আগে জারণ সংখ্যা বের করো। এটা 0, এটা হচ্ছে +1, দুইটা আছে, *2 করতে পারো, না করলে চলবে। সালফেট -2, জিঙ্ক +2, সালফেট -2, সালফেট তো -2, এটা তো সবাই জানেন। হাইড্রোজেন 0। ওকে, আচ্ছা, এবার বলো জিঙ্ক 0 থেকে কত হয়েছে? +2। হাইড্রোজেন +1 থেকে কত হয়েছে? 0। তাহলে বলো 0 থেকে +2 হয়েছে, সুতরাং এটা জারণ সংখ্যা বাড়ছে। হ্যাঁ, এটা সংখ্যার একটা ডান দিকে গেছে, তার মানে এই ঘটনাটা হচ্ছে জারণ। আর ওটা কি বলতো? ওটা হচ্ছে বিজারণ। ওইখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে আর এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে। আচ্ছা, যেহেতু এটা জারণ হয়েছে, সুতরাং জিঙ্ক হচ্ছে একটা বিজারক। ওকে, আর যেহেতু এখানে বিজারণ হয়েছে, সুতরাং সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা জারক। ঠিক আছে? আচ্ছা, তো আমরা তো এর আগে বলছি সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা জারক। আচ্ছা, চলো, ঠিকই বলছে। তাহলে জিঙ্ক হচ্ছে বিজারক, হ্যাঁ মিলছে। সালফিউরিক অ্যাসিড হচ্ছে বিজারক, নো, এটা হয় নাই। সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি? জারক। আচ্ছা, তো জিঙ্কের জারণ করছে, হ্যাঁ জিঙ্কের জারণ করছে। তাহলে 1 এবং 3 সত্য, 1 এবং 3 সত্য, 2 নম্বরটা মিথ্যা। ঠিক আছে? তাহলে উত্তর হবে কত? 1 এবং 3। চলে গেলাম নেক্সট। দেখো, সোডিয়াম থাইসালফেটের সালফারের জারণ সংখ্যা কত?
আচ্ছা ভাই, এই রিলেটেড কোশ্চেন কি ভাই শুধু এটা সলভ করবো না, তোমাদের বইয়ে এরকম অনেকগুলো যৌগ দেওয়া আছে, ওই যৌগগুলোর প্রত্যেকটা যৌগের এরকম জারণ সংখ্যা বের করে ফেলবে এক্স ধরে নেওয়ার মাধ্যমে। কিভাবে করবে দেখো, সোডিয়াম থায়োসালফেটে Na2S4O6, ঠিক আছে। আচ্ছা, যদিও এখানে সোডিয়াম থায়োসালফেটে আমরা এখন কনভেনশনাল যে নিয়মে করব, মানে তোমাদের 9-10 বইয়ের মতো করে, এটা একটু ভুল নিয়ম। এটার অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে গঠন দিয়ে বুঝতে হয়, ইন্টারমিডিয়েট লেভেলে এটা শেখানো হবে। এটা তোমাদের এই লেভেলে আপাতত নাই, হ্যাঁ 9-10 আপাতত এটা নাই। তারপরও 9-10 তোমাদের ওই ভুল নিয়মটা দিয়ে শেখাবো এবং ওটাই রাইট অ্যান্সার হবে। যেমন আমি চলো বের করি, সালফারের জারণ সংখ্যা বের করতে বলছে, সালফারকে আমরা এক্স ধরবো, সোডিয়ামের জারণ সংখ্যা +1 ইন্টু দুইটা আছে তাই 2 দ্বারা গুণ, প্লাস সালফারের জারণ সংখ্যা কত জানি না, ধরে নিব এক্স, 4টা আছে তাই 4x, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত -2 ইন্টু 6, ঠিক আছে 6টা আছে তাই ইন্টু 6 ইকুয়াল টু কত পড়তো 0, কারণ এটা একটা নিরপেক্ষ অণু, নিরপেক্ষ যৌগ বা অণু, নিরপেক্ষ যৌগ বা অণুর ক্ষেত্রে জারণ সংখ্যা টোটাল যোগফল হয় 0। আচ্ছা, তাহলে 2 প্লাস এটা হবে কত 4x মাইনাস কত হবে 12 ইকুয়াল টু 0। ওকে, তাহলে কত পাচ্ছি, 4x ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 10, x ইকুয়াল আসবে হচ্ছে কত 2.5, তাহলে অ্যান্সার কত আসে কম। এইভাবে করলে তোমাদের আপাতত তোমাদের লেভেলে চলবে, এসএসসি লেভেলে, ঠিক আছে। বাট ইন্টারমিডিয়েট লেভেলে এটার সালফারের জারণ সংখ্যা অ্যাকচুয়ালি 2.5 না, সালফারের জারণ সংখ্যা আসে একটা +4 আর একটা আসে -2, মানে এখানে সালফার চারটা। আচ্ছা চলো নেক্সটে চলো যে কি বলছে, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। হ্যাঁ, এগুলো আমি একটা করে দিই, বাকিগুলো তোমরা নিজেও করে ফেলবো। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, ওকে। বলো ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে বলছে, সুতরাং এটাকে আমরা এক্স ধরে নেব। পটাশিয়ামের জারণ সংখ্যা 1, কিভাবে জানি ভাইয়া, সেটা আমরা শিখে বলছি, আগে শিখছি। 1 × 2 প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স, দুইটা আছে তাই 2x, প্লাস অক্সিজেন -2, 7টা আছে তাই 7 দ্বারা গুণ করলাম ইকুয়াল টু 0। এলে কত পাচ্ছি 2 + 2x - 14 ইকুয়াল টু 0। তাহলে 2x সমান আসে হচ্ছে 12, সুতরাং x সমান আসে কত 6, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কত 6। নেক্সট, প্রশমন বিক্রিয়ায় জলীয় দ্রবণে যে সকল আয়ন বিক্রিয়া অংশগ্রহণ করে না তাদেরকে কি বলে, তাদেরকে দর্শক আয়ন বলে। প্রশমন বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে না তাদেরকে আমরা কি বলি, দর্শক আয়ন বলবো, ঠিক আছে। অ্যান্টাসিডে কোনটি বিদ্যমান, অ্যান্টাসিডে কোনটি বিদ্যমান বলো তো, অ্যান্টাসিডে হচ্ছে ভাইয়া ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। যদিও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও থাকে, বাট অতিরিক্ত কি বলবো মানে বেশি পরিমাণ থাকে হচ্ছে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওকে। আচ্ছা, তো অ্যান্টাসিডের মেইন উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাশাপাশি থাকে, অল্প পরিমাণে থাকে। আচ্ছা, এই বিক্রিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আসে বলছে বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া। আচ্ছা, বিক্রিয়াটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। কিভাবে বুঝবো ভাইয়া, সালফারের জারণ সংখ্যা হচ্ছে -2, হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, দুইটা আছে তাই ইন্টু 2 দিতে পারো, না দিলেও চলবে। ক্লোরিনের জারণ সংখ্যা 0, সালফারের জারণ সংখ্যা 0, ভাই 0 কিভাবে বসাইছেন, নিরপেক্ষ নদীর জারণ সংখ্যা 0, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, ক্লোরিন হচ্ছে -1, তাহলে বলো ক্লোরিন 0 থেকে কত হয়েছে -1, ক্লোরিন 0 থেকে কত হয়েছে -1, ওকে। আর সালফার -2 থেকে কত হয়েছে 0, ওকে। তাহলে এবার বলো ভাইয়া, সালফার -2 থেকে 0 হয়েছে, -2 থেকে 0, -2 থেকে 0, সুতরাং এটা হচ্ছে সংখ্যা রেখার ডানে গেছে জারণ। আরে তাহলে এটা হচ্ছে জারণ হয়েছে, যেহেতু এটা জারণ হয়েছে, এই পুরো যোগটা যেহেতু জারণ হয়েছে, সুতরাং এটা হচ্ছে একটা বিজারক, ওকে। আচ্ছা, আর ক্লোরিন 0 থেকে -1 সংখ্যা রেখার বামে গেছে, সুতরাং ক্লোরিনে কি হয়েছে, বিজারণ হয়েছে, যেহেতু তার বিজারণ হয়েছে সুতরাং সে হচ্ছে একটা জারক। আমরা অতীতেও বলছি ক্লোরিন হচ্ছে জারক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। কিছু বলছে, হ্যাঁ রেডক্স বিক্রিয়া, রেডক্স মানে জারণ বিজারণ বিক্রিয়া, ওকে। আচ্ছা নেক্সট, সিলিকন টেট্রাক্লোরাইডকে পানির সাথে বিক্রিয়া দেওয়া হলো, সিলিকন হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হলো। বিক্রিয়াটি কোন শ্রেণীর বিক্রিয়া ভাইয়া, এটা হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ মানে কি, কোনো কিছুকে যদি পানির সাথে বিক্রিয়া দেওয়া হয়, পানির সাথে বিক্রিয়া দিয়ে ওই যৌগটাকে যদি ভেঙে ফেলা হয়, 2 টুকরা করে ফেলা হয়, 2টা অংশ 2 দিকে যদি চলে যায়, তাহলে সেটা হচ্ছে আদ্র বিশ্লেষণ। বিশ্লেষণ মানে ভাঙা, আদ্র মানে পানি, ঠিক আছে। তাহলে আদ্র বিশ্লেষণ মানে কি, পানি দিয়ে ভাঙা। কোনো কিছুকে তুমি পানি দিয়ে ভাঙলে সেটা কি হবে, আদ্র বিশ্লেষণ হবে। আদ্র বিশ্লেষণে এরকম বিক্রিয়া আরেকটা আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পানির সাথে বিক্রিয়া দেওয়া। পানির সাথে বিক্রিয়া দিলে কি হয় বলো তো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়, উল্টোভাবে লিখতেছি, বাঁকা লেখা একটু বাজে হচ্ছে মানে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং কি হবে বলতো HCl হবে, ওকে। আচ্ছা, কিভাবে হচ্ছে ভাই না বুঝলে খেয়াল করে দেখো,
পানিতে এস থাকে আর কি থাকে, ও এস থাকে। ওকে, তো এখানে 3 মোল নেওয়া লাগবে। তো অ্যালুমিনিয়াম 3টা OH এর সাথে বিক্রিয়া করবে, আর 3টা হাইড্রোজেন 3টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, 3HCl হবে। অ্যালুমিনিয়াম 3টা OH এর সাথে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আর হাইড্রোজেনটা এই যে 3টা হাইড্রোজেন 3টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এটাও কিন্তু আদ্র বিশ্লেষণ, মানে পানি দিয়ে কোনো একটা যৌগকে ভেঙে ফেলা। তো সিলিকন টেট্রাক্লোরাইডের মধ্যে দেখো ক্লোরিনকে সরাই দিয়েছি, ক্লোরিনকে সরাই কি আনছি, OH নিয়ে আসছি। সুতরাং এটা হচ্ছে একটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, ওকে, তাহলে এই বিক্রিয়াটা কোন শ্রেণীর বিক্রিয়া বলো তো? এটা হচ্ছে এটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। এরকম বিক্রিয়া অনেক আছে, সামনে পাবা, মানে তোমাদের বইয়ে আছে। ওকে, এই যে আমি কয়েকটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া লিখে রাখছি, দেখো এই যে সিলিকন টেট্রাক্লোরাইডকে পানির সাথে বিক্রিয়া দেওয়া হলো আদ্র বিশ্লেষণ, অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পানির সাথে বিক্রিয়া দেওয়া হলো আদ্র বিশ্লেষণ। তো যে কোনো একটা যৌগকে পানির সাথে বিক্রিয়া দিয়ে ওই যৌগকে যদি আমরা 2 ভাগে ভাগ করে ফেলতে পারি, তাহলে সেটা হচ্ছে আদ্র বিশ্লেষণ। হ্যাঁ, এটা একটু ভুল লিখছি, এটা হচ্ছে HCl হবে। হুম, 4 মোল পানি দেওয়া লাগবে। এটা হচ্ছে 4টা HCl, এখানে হচ্ছে 3 মোল পানি দেওয়া লাগবে, 3টা HCl। আচ্ছা ঠিক আছে, গেল। পানি বিশ্লেষণের পাশাপাশি ভাইয়া পানির যোজনটা একটু মনে রাখো, পানি বিশ্লেষণ এবং পানি যোজন কিন্তু সেম না। ওকে, পানি যোজন মানে হচ্ছে পানি যোগ করা, কোন একটা যৌগের ভিতরে পানি ঢুকে যাবে, পানি যোজন। আর পানি বিশ্লেষণ মানে হচ্ছে পানি দিয়ে ভাঙা। তো ওই বিক্রিয়া দূরে দেখো, এই বিক্রিয়া দূরে হচ্ছে পানি দিয়ে আমরা যৌগটাকে ভেঙে ফেলতেছি। সিলিকন টেট্রাক্লোরাইডকে আমি পানির সাথে বিক্রিয়া দিয়ে যৌগটাকে ভেঙে ফেলছি, সিলিকন এখানে, ক্লোরিন ওখানে চলে গেছে। ঠিক আছে, তাহলে বিশ্লেষণ করে ফেলছি, পানি দিয়ে তাকে আমি ভেঙে ফেলছি, সিলিকন টেট্রাক্লোরাইডকে আমি ভেঙে ফেলছি। আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সব পানির সাথে বিক্রিয়া দিচ্ছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হয়ে গেছে বলতে ভাই, ভেঙে গেছে। ওকে, অ্যালুমিনিয়াম এখানে চলে আসে, ক্লোরিনের দিকে চলে গেছে, ভেঙে গেছে। তুমি যদি কোনো কিছুকে পানি দিয়ে ভাঙো, সেটাকে বলবো কি, পানি বিশ্লেষণ বা আদ্র বিশ্লেষণ। পানি বিশ্লেষণও বলা যাবে, আদ্র বিশ্লেষণও বলা যাবে। ওকে, এটাকে পানি বিশ্লেষণ বলতে পারো। তারপর আসো পানি যোজন। পানি যোজন মানে কি, বিশ্লেষণ না, বিশ্লেষণ মানে তো ভেঙে ফেলছি, আর যোজন মানে হচ্ছে যোগ করবো। তো দেখো কপার সালফেটের সাথে 5 অণু পানি যোগ হয়েছে, কপার সালফেট এবং ডট 5 অণু পানি, ডট দিয়ে লিখতেছি কারণ কপার সালফেটের যৌগটার ভিতরে 5 অণু পানি প্রবেশ করছে। 5 অণু পানি প্রবেশ করে এখানে সন্নিবেশ বন্ধন তৈরি করে। এটা গঠনটা একটু জটিল টাইপের হয়, ইন্টারমিডিয়েট লেভেলের, এই লেভেলের না। তোমরা যে সেটুকু মনে রাখো, কপার সালফেটের সাথে 5 অণু পানি বিক্রিয়া করে এই যে এটুকু হয়। ঠিক আছে, হ্যাঁ, এটা তৈরি করে। আচ্ছা গেল, আর কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা তুতে বলি। কি বলি বলো তো ভাইয়া, তুতে। পরীক্ষাতে আসে তুতের সংকেত কোনটি। ওকে, তো এরকম কিন্তু পানি যোজনের 7-8টা বিক্রিয়া তোমাদের আছে, তোমাদের বই আছে, দেখে নিও। যে কপার সালফেট দিতে পারে, তারপর হচ্ছে জিঙ্ক সালফেট দিতে পারে, যে কোনো ফেরাস সালফেট দিতে পারে। এদের সাথে পানি যোগ করে দিয়ে ডট দিয়ে লিখে, ডট দিয়ে যে যেগুলো লিখবো সেগুলো হচ্ছে পানি যোজন বিক্রিয়া। ওকে, নেক্সট। এই বিক্রিয়া থেকে কি বোঝা যায়, এই বিক্রিয়া থেকে বোঝা যায় এটা কিন্তু কমন একটা বিক্রিয়া, উদ্দীপকে বেশি বেশি আসে, বুঝছো? এটা একটু শিখে রাখবা। ফেরাস ক্লোরাইডকে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলে ফেরিক ক্লোরাইড হয়। ফেরাস, এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। হ্যাঁ, কিভাবে বুঝবো ভাইয়া, আয়রনের যোজন এখানে হচ্ছে 2, আর নিচেরটাতে আয়রনের যোজন হচ্ছে 3। ওকে, এখানে আয়রনের যোজনী 3, এই যে দেখো 3 দেওয়া আছে, ওখানে আয়রনের যোজনী কত, 2 আছে। ওকে, তাহলে যোজন যদি কম হয় তাহলে হয় আস, আর যোজন যদি বেশি হয় তাহলে হয় ইক, তাহলে হয় ইক। কম হলে আস, বেশি হলে ইক। আস দন্ত স, হ্যাঁ এটা দন্ত স, আস। আর কম হলে, বেশি হলে হবে ইক। তাহলে এটা হচ্ছে ফেরাস, এটা হচ্ছে ফেরিক, ফেরাস ফেরিক, ফেরাস ক্লোরাইড, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা। তো বলছে বিক্রিয়া থেকে কি বোঝা যায়, এটা সমানুকরণ বিক্রিয়া। অসম্ভব, এটা কিভাবে সমানুকরণ বিক্রিয়া হয় রে ভাই, এটা তো সংযোজন বিক্রিয়া, তাই না? বাদ। জারণ বিজারণ বিক্রিয়া, ইয়েস, এটা জারণ বিজারণ বিক্রিয়া হবে। কেমন জারণ বিজারণ বিক্রিয়া হবে একটু বুঝো। ক্লোরিন জারণ সংখ্যা 0, ক্লোরিন জারণ সংখ্যা কত বলো তো, -1। আয়রনের জারণ সংখ্যা এখানে +2, আয়রনের জারণ সংখ্যা এখানে কত, +3। আয়রনের জারণ সংখ্যা কত বলো তো ভাই, এখানে +3। কেন বুঝলাম, আয়রনের যোজনী 3 তাই +3, এখানে আয়রনের যোজনী 2 তাই +2। আচ্ছা, তাহলে কি পাচ্ছি, এখানে কিন্তু জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে, সুতরাং এটা জারণ বিজারণ বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, ইয়েস, এটা সংযোজন বিক্রিয়া হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 3, অ্যান্সার হচ্ছে 2 এবং 3। নেক্সট। হ্যাঁ, আরেকটা বিক্রিয়া দিছে, এই যে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে 7 অণু পানি ঢুকে গেছে। হ্যাঁ, ডট আকারে লেখা আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ডট 7 মোল পানি। এটা হচ্ছে একটা কি, পানি যোজন, আরে কেউ কই দাগায়, পানি যোজন বিক্রিয়া। ওকে, পানি বিশ্লেষণ না, পানি বিশ্লেষণ পানি যোজনের মধ্যে তোমরা পার্থক্য করে ফেলতো, মানে পার্থক্য করতে পারো না কিন্তু, হ্যাঁ খেয়াল রাখবা। নেক্সট, তাদের আগে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সালফার জারণ সংখ্যা কত? ভাই ভালো একটা প্রশ্ন। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কি জানো, H2S2O7। এটা তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই, এটা হচ্ছে 12 কততম অধ্যায়, 10ম অধ্যায়ের পড়া, তোমাদের শর্ট সিলেবাসে 10ম অধ্যায় নাই। তারপরে একটু শিখে রাখবা, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংখ্যা হচ্ছে H2S2O7। আচ্ছা, তো ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংখ্যা হচ্ছে H2S2O7, H2S2O7। এটা এখানে আমরা সালফারের জারণ মানটা বের করবো। কিভাবে বের করবো,
হাইড্রোজেন হচ্ছে জারণ সংখ্যা 1 বা +1 ইন্টু দুইটা আছে তাই 2 প্লাস সালফারের জারণ সংখ্যা জানি না আমি x ধরলাম, দুইটা আছে তাই 2x। ওকে, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, 7টা আছে তাই ইন্টু 7 ইকুয়াল টু 0। তো এবার দেখো কি হচ্ছে, 2 প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। তারপর আসে হচ্ছে 2x ইকুয়াল টু 12, সো x ইকুয়াল টু হচ্ছে 6। কত অ্যান্সার বলো তো? 6। ওকে, নেক্সট। পানির সাথে অক্সিজেনের বিক্রিয়া পানি উৎপন্ন হলো, বিক্রিয়াটা কি রেডক্স বিক্রিয়া? ইয়েস, এটা একটি রেডক্স বিক্রিয়া। কিভাবে বুঝবো? কারণ এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে। দেখো এটাও 0, এটাও 0, এখানে হাইড্রোজেন হয়েছে +1, এখানে অক্সিজেন হয়ে গেছে -2। তো জারণ সংখ্যাগুলো পরিবর্তন হয়েছে না, রেডক্স বিক্রিয়া। এটা সংযোজন বিক্রিয়া? ইয়েস, সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, দেখো দুইটা জিনিস মিললে একটা হয়ে গেছে, দুইটা বিক্রিয়ক মিলে একটা উৎপাদ হয়ে গেছে, তাই সংযোজন বিক্রিয়া। ওকে, এটা কি দহন বিক্রিয়া হবে? ইয়েস, এটা দহন বিক্রিয়া হবে, কারণ এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া দেওয়া হয়েছে। কোনো কিছুকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে সেটা দহন বিক্রিয়া, ঠিক আছে? কোনো কিছুকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে দহন বিক্রিয়া। কার্বনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও, কার্বন ডাইঅক্সাইড, এটা দহন বিক্রিয়া। সালফারকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও, সালফার ডাইঅক্সাইড, এটা দহন বিক্রিয়া। ওকে, তাহলে এখানে তিনটাই হবে অ্যান্সার। তাহলে উত্তর কত হবে? উত্তর হচ্ছে 1 2 3। নেক্সট, সিলিকন টেট্রাক্লোরাইড যৌগটি পানি দ্বারা বিশ্লেষিত হয়। ইয়েস, একটু আগে দেখাচ্ছিলাম পানি দ্বারা বিশ্লেষিত হয়। হ্যাঁ, আচ্ছা, এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, এটা কি বলবো? আচ্ছা, বলে দিই। সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে দেখবা 3d অরবিটাল ফাঁকা থাকে। একটু ইলেকট্রোমিনাস করে দেখো, সিলিকন ইলেকট্রোমিনাস করো, 3s2 3p2 পাবা। এরপর হচ্ছে ডি অরবিটাল কিন্তু ফাঁকা থাকে। যাদের ডি অরবিটাল খালি রাখে তাদেরকে পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করা যায়। আর যাদের ডি অরবিটাল খালি থাকে না তাদেরকে পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করা যায় না। যেমন যেমন আমি যদি বলি যে CCl4, আবার যদি বলি যে সিলিকন টেট্রাক্লোরাইড বা SiCl4, এদের মধ্যে কোনটাকে পানি দিয়ে বিশ্লেষণ করা যাবে, কোনটাকে পানি দিয়ে বিশ্লেষণ করা যাবে না? দেখো, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বনের কি ডি অরবিটাল আছে? না ভাইয়া। কার্বনের ইলেকট্রোমিনাস করলে আমরা পাই 1s2 2s2 2p2, আর যায় না। 2 নম্বর শক্তি স্তর কিন্তু 2d হয় না, 2d হয় না, ঠিক আছে? তো কার্বনে কিন্তু ডি অরবিটাল ফাঁকা নেই, সুতরাং কার্বন টেট্রাক্লোরাইডকে আমরা আদ্র বিশ্লেষণ করতে পারবো না। কিন্তু সিলিকন আমি যদি দেখি যে 3s2 3p2, এরপরে কিন্তু আরো ফাঁকা আছে, 3d আছে। 3 নম্বর শক্তি স্তরে ডি সম্ভব, 3d হয়, 3d হইতে পারে, বাট ডি ফাঁকা। ডি তে কোনো ইলেকট্রন নাই, ডি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0, ঠিক আছে? তো যেহেতু সিলিকন টেট্রাক্লোরাইডে ডি অরবিটাল ফাঁকা আছে, সুতরাং এটাকে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করা যাবে, ঠিক আছে? গেল। তারপর এটাকে সমযোজী। ইয়েস, সমযোজী। কিভাবে বুঝলাম? অধাতু এবং অধাতু আছে, এটা মুক্ত জুড়ি ইলেকট্রন 12টি। পসিবল এটা? মুক্ত জুড়ি ইলেকট্রন 12টা হবে? অসম্ভব, হবে না। কেন হবে না? দেখো, সিলিকন টেট্রাক্লোরাইড, মুছে দিই একটু। হ্যাঁ, তুমি সিলিকনের দিকে একটু তাকাবো ভাই, সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? আমি একটু ড্র করে দিই। হ্যাঁ, সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, কারণ সে 14 নম্বর বলো, 4টা ইলেকট্রন আছে, এটুকু তুমি জানো। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, আমি যদি এদিকে একটা ক্লোরিন অ্যাড করি, ওকে, ক্লোরিন অ্যাড করলাম, তাহলে সে ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করছে। হুম, আচ্ছা, তো ক্লোরিনে কিন্তু লাস্টের শেলে আরো 3টা জোড়া ফাঁকা রয়ে যায়। ক্লোরিন আমি, আচ্ছা, এঁকে দিই, ভালো করে এঁকে দিই। আচ্ছা ভাই, কি বুঝলা দেখো তো? এটা হচ্ছে সিলিকন, এটা হচ্ছে ক্লোরিন। সিলিকনের সাথে ক্লোরিনের একটা বন্ধন এখানে দেখা যাচ্ছে। ওকে, ক্লোরিনে কিন্তু লাস্টের শেলে আরো 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। কয় জোড়া ভাইয়া? 3 জোড়া। আচ্ছা, 3 জোড়া আছে। তো এখানে যে আমি একটা ক্লোরিন দিব, ওইখানে 3 জোড়া পাওয়া যাবে মুক্ত জোড়। মুক্ত জোড় বুঝতেছো? এই যে এই জোড়াগুলো যেগুলো মুক্ত অবস্থায় আছে, এটাকে আমরা বলি বন্ধন জোড়, আর এগুলোকে আমরা কি বলি? মুক্ত জোড় বলি। ওকে, এগুলো মুক্ত জোড়, কারণ তারা মুক্ত অবস্থায় আছে। সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো মুক্ত অবস্থা থাকে সেগুলোকে আমরা মুক্ত জোড় বলি, সুতরাং এটা হচ্ছে মুক্ত জোড়। সিমিলারলি এই ক্লোরিনের 3 জোড়া মুক্ত পাওয়া যাবে, মানে মুক্ত জোড় পাওয়া যাবে, বা 3টা পাওয়া যাবে। এই ক্লোরিনের 3টা পাওয়া যাবে, এই ক্লোরিনের 3টা পাওয়া যাবে। তাহলে 3 3 3 3 12 কত হচ্ছে? 12টা জোড়া পাওয়া যাচ্ছে। এখানে 3 জোড়া, এখানে 3 জোড়া, এখানে 3 জোড়া, এখানে 3 জোড়া, টোটাল 12 জোড়া কিন্তু পাওয়া যাবে। ইয়েস, এটা মুক্ত ইলেকট্রন কয়টা? 12টা। এটা হবে, আমি কিন্তু শুরুতে বলছি না, বাট কথাটা কিন্তু মিথ্যা হইলো, ঠিক আছে? আচ্ছা, আমি তো আসলে হিসাব না করে বলছি, এই জন্য হচ্ছে না বলছি, বাট হিসাব করে দেখলাম যে না, আসলে হয়। ওকে, আচ্ছা, তাহলে কি হবে? এটা উত্তর কত হবে? উত্তর হচ্ছে 1 2 3, 1 2 3। আচ্ছা, নেক্সট, কোনটি একই সাথে পানি বিশ্লেষণ এবং অধঃক্ষেপণ বিক্রিয়া? আরে এখানে তো দেওয়া জানি, মিস হয়ে গেছে না?
আচ্ছা কি বলছে যে কোনটা একই সাথে পানি বিশ্লেষণ এবং অধক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা একই সাথে পানি বিশ্লেষণ এবং অধক্ষেপণ কোথায় হয় বলতো? একই সাথে পানি বিশ্লেষণ এবং অধক্ষেপণ বিক্রিয়া, খেয়াল করে দেখো ভাইয়া, এই যে নিচের দুইটা বিক্রিয়া, এটা কিন্তু পানি বিশ্লেষণ না, এটা পানি যোজন। এটা হচ্ছে পানি যোজন, ঠিক আছে? তাই বাদ, এগুলো বাদ। পানি যোজন তো বুঝতে পারছো, কারণ পানি সরাসরি প্রবেশ করছে, কোনো বিক্রিয়া করেনি। আচ্ছা উপরের দুইটার দিকে দেখো, উপরের দুইটা কিন্তু পানি বিশ্লেষণ বিক্রিয়া, কারণ এখানে পানি দিয়ে ভাঙছি, পানি দিয়ে ভাঙছি, একটুকে পড়েছি। তাহলে ধর পানি দিয়ে যদি ভাঙছি, পানি বিশ্লেষণের মধ্যে কোনটা আবার অদক্ষেপ হয়? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে কিন্তু ভাই অদক্ষেপ তৈরি হয়। কার অদক্ষেপ তৈরি হয়? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ তৈরি হয়, ঠিক আছে? মনে থাকবে এটা। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, এটার অদক্ষেপ সৃষ্টি হয়। বইয়ের মধ্যে এগুলো আছে, আর অবসর পড়াইছি, জানো আশা করি। নেক্সট, হ্যাঁ, এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইডকে হাইড্রোজেন সাথে বিক্রিয়া দেওয়া হলো, কপার এবং পানি পাওয়া গেছে। এখানে বিজারক কোনটি? ইজি, দেখো অক্সিজেনের জারণ সংখ্যা এখানে -2, কপারের হচ্ছে +2, হাইড্রোজেনের জারণ সংখ্যা 0, কপারের জারণ সংখ্যা 0, হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে +1, অক্সিজেন -2। তাহলে ভাই বলেন তো কি হয়েছে? অক্সিজেন -2 -2, অক্সিজেনের জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই। কপার +2 থেকে 0, +2 থেকে 0, কপার কি হয়েছে? কপার হচ্ছে +2 থেকে 0 হয়ে গেছে। তাহলে কি তার জারণ সংখ্যা হ্রাস পাইছে না? সংখ্যা রেখার বামে গেছে না, +2 থেকে 0। সুতরাং এটা হচ্ছে বিজারণ। আচ্ছা কপারের বিজারণ হয়েছে, কপারের যেহেতু বিজারণ হয়েছে মানে এই পুরো যৌগটার বিজারণ হয়েছে, সুতরাং সে হচ্ছে একটা জারক, সে হচ্ছে জারক। হাইড্রোজেন 0 থেকে কত হয়েছে বলতো? আরে এখানে হাইড্রোজেন 0 থেকে হচ্ছে +1, হাইড্রোজেন 0 থেকে হচ্ছে +1। তো 0 থেকে +1 মানে তার জারণ হয়েছে, সংখ্যা রেখা ডানে গেছে, জারণ। যেহেতু তার জারণ হয়েছে, সুতরাং সে হচ্ছে একটা বিজারক, ঠিক আছে? এভাবে বের করে ফেলতে পারবা। বলছে কোনটি বিজারক? এই যে বিজারককে হাইড্রোজেন। ওকে, তোমাদেরকে শুরুতে বলছিলাম ভাই জারক বিজারক কোনটা, সেটার উত্তর কিন্তু উৎপাদ। উৎপাদে যারা আছে তারা কিন্তু অ্যান্সার হবে না। তো উৎপাদের অ্যান্সার এখানে কে দিছে? যে কপার, এটা বাদ যাবে। ওকে, পানি, পানি এটা বাদ যাবে। তোমার অ্যান্সার হচ্ছে বাকি দুইটা, কিউপ্রিক অক্সাইড এবং হাইড্রোজেন। এই দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে কোনটা? হাইড্রোজেন, ঠিক আছে? বের করে ফেলবে ভাবে। নেক্সট, কোনটি জারক পদার্থ? কোনটি জারক পদার্থ? কোনটি জারক পদার্থ? পড়াইছি একটু আগে বলছি। ওকে, অধাতুরা কি হয়? জারক পদার্থ হয়। হাইড্রোজেন কিন্তু জারক নয়, হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও সে হচ্ছে কি একটা বিজারক পদার্থ, ঠিক আছে? কারণ সে ধাতুদের মতো নেচার শো করে। আচ্ছা, আর অক্সিজেন সে হচ্ছে একটা জারক পদার্থ। আচ্ছা নেক্সট, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে না। জারণ বিজারণ ঘটে না? হ্যাঁ ঘটে না। তো কেন ভাই? এটা ক্ষার, এটা অ্যাসিড। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কিন্তু রেডক্স বিক্রিয়া না। প্রশমন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া না। হ্যাঁ, ওই যে বললাম না 6টা বিক্রিয়া মুখস্থ করে ফেলতে, ওখান থেকে করে ফেলবো। হ্যাঁ, প্রশমন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া নয়, তাহলে জারণ বিজারণ ঘটে না। ইয়েস, এটা সত্য, কথাটা সত্য। ড্যালেচের মান এত, ইয়েস, একটু আগে বলছিলাম যে শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের ড্যালেচের মান এত হয়। তবে ঝামেলা আছে ভাইয়া, মাইনাস তো দেয় নাই, এটা তাপোৎপাদী বিক্রিয়া। সুতরাং ডেলেচের মান কি হবে? ডেলেচের মান হচ্ছে -57.34 কিলো জুল। ডেলেজ যে বললে কিন্তু মাইনাস দিতে হবে, যদি তাপের পরিমাণ বলতো তাহলে মাইনাস না দিলে চলতো, তাহলে এটা ভুল। উৎপন্ন দ্রবের পিএইচ এর মান 7 অপেক্ষা কম, নিচের কোনটি সঠিক? এটা বাকি অংশ। উৎপন্ন দ্রবণের পিএইচ এর মান 7 অপেক্ষা কম, অসম্ভব ভাই। প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে শেষ হয়ে যায়, তখন পিএইচ 7 হয়ে যায়। প্রশমন বিক্রিয়া যে উৎপাদ পাওয়া যায় তাদের পিএইচ 7 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা তাহলে মানে এটা শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের জন্য বলছি। এটা শক্তিশালী অ্যাসিড, এটা শক্তিশালী ক্ষার, সুতরাং তাদের পিএইচ এর মান 7ই হবে, 7 এর চেয়ে কম হবে না। তাহলে এই কথাটা মিথ্যা। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত? 1। বাট এখানে অপশনে 1 নাই, তার মানে হচ্ছে আমার এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে মাইনাস, বুঝছো? এটা মাইনাস হবে। তাহলে কি হলো যে ড্যালেচের মান হচ্ছে -57.3, তাহলে এটাও কারেক্ট অ্যান্সার হিসেবে আমরা ধরে নিব। ধরে নিয়ে হচ্ছে আমরা 1 এবং 2 কে অ্যান্সার করবো। ওকে, ড্যালেচের মান মাইনাস কিন্তু, হ্যাঁ ধরো এটা আমাদের টাইপিং আসে নেই। নেক্সটে চলে যাই। আচ্ছা, আরো একটা ভালো বিক্রিয়া দিচ্ছে, এটিতে কোনটিতে জারণ বিজারণ করছে? ভাইয়া এই টাইপের কোশ্চেন বেশি সলভ করাচ্ছি, এগুলো বেশি পরীক্ষায় আসে এই জন্য। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট পড়াই দিই। হ্যাঁ দেখো, এটা +4 থেকে +2 হয়েছে। +4 থেকে +2 মানে কি? জারণ সংখ্যা হ্রাস পাইছে, জারণ সংখ্যা হ্রাস পাইছে, তাই না? 4 থেকে 2 তে চলে গেছে মানে সংখ্যা রেখার বামে গেছে, মানে বিজারণ। এটা কি হয়েছে বলতো? বিজারণ। তাহলে বিজারণ করছে কার? এই যে এর বিজারণ করছে, এর কি করছে? বিজারণ করছে। প্রশ্ন বলছে কোনটার বিজারণ করছে, আমরা তো অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, তার আগে একটু বলে রাখি ভাইয়া, বলছে কোনটি বিজারণ করছে, তাহলে আমরা কি বলছি?
এই টাইপের কোশ্চেনের মধ্যে উৎপাদরা অ্যান্সার হতে পারবে না, তাহলে তুমি উৎপাদগুলোকে বাদ দিয়ে দাও, উৎপাদগুলোকে বাদ দিয়ে দাও, এর অ্যান্সার হতে পারবে না। অ্যান্সার হতে পারবে কারা? বিক্রিয়করা। বিক্রিয়করা জারক বা বিজারক হতে পারে। তো বিক্রিয়কের মধ্যে একটা বিজারণ, এর যেহেতু বিজারণ হয়েছে, হ্যাঁ বিজারণ হয়েছে, সুতরাং তাকে আমরা বলতে পারি জারক। আর এই যেহেতু জারণ হয়েছে কেমনে, 2 থেকে 3 হয়েছে, 2 থেকে 3 মানে +2 থেকে +3 মানে কি সংখ্যা রেখা ডানে গেছে, সুতরাং সে হচ্ছে জারণ। ঘটনা হচ্ছে জারণ, তাহলে জারণকে আমরা কি বলবো? জারণ যার করে তাকে আমরা বলি বিজারক। ওকে, তাহলে ভাইয়ারা বলছে কোনটার বিজারণ করছে? SN4+, স্টেনিক আয়ন। ওকে, আর এটা হচ্ছে স্টেনাস আয়ন, স্টেনাস স্টেনিক। নেক্সট চলে গেলাম ভাই, কোনটি রেডক্স বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া কোনটা? ওয়েট, এখানে মিস গেছে, এটা একটু মিস গেছে, এখানে এটা মিস গেছে। আচ্ছা, কোনটি রেডক্স, সরি নন রেডক্স বিক্রিয়া বলছে। আচ্ছা, কোনটি নন রেডক্স বিক্রিয়া? মানে কোন বিক্রিয়া জারণ বিজারণ ঘটে নাই? এটাতে জারণ বিজারণ করছে, কিভাবে বুঝলাম? এটা 0, এটা +2, এটা হচ্ছে +1, এটা হচ্ছে 0 হাইড্রোজেনের, ঠিক আছে? তাহলে জারণ সংখ্যা কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখো 0 থেকে +2 হয়েছে মানে জারণ সংখ্যা পরিবর্তন, একটা পরিবর্তন হচ্ছে মানে আরেকটা পরিবর্তন হবে, সুতরাং এটা জারণ বিজারণ বিক্রিয়া বা এটা রেডক্স বিক্রিয়া, ঠিক আছে? এটা নন রেডক্স হবে না। তারপর এখানে দেখো ফেরাস ক্লোরাইডের সাথে ফেরিক ক্লোরাইড এসে, বা ফেরাস থেকে যদি ফেরিক হয় সেটা তো জারণ হয়েছে স্বাভাবিক, কারণ জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? জারণ বিজারণ বিক্রিয়া নয় হচ্ছে কোনটা? এই যে নিচেরটা, সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট যখন বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড তৈরি করে, এটা অধক্ষেপ তৈরি হয়। অধক্ষেপণ বিক্রিয়াগুলো কিন্তু সাধারণত নন রেডক্স হয়। হ্যাঁ, তাছাড়া আরেকটা ট্রিক্স বলে দেখো, সোডিয়াম হচ্ছে +1, ক্লোরিন হচ্ছে, সোডিয়াম হচ্ছে +1, ক্লোরিন হচ্ছে -1, সিলভার হচ্ছে +1, নাইট্রেট হচ্ছে -1। হ্যাঁ, আবার সিলভার হচ্ছে +1, ক্লোরিন হচ্ছে -1, সোডিয়াম হচ্ছে +1, নাইট্রেট হচ্ছে -1। তাহলে দেখো এখানে সোডিয়াম থেকে শুরু করে যা যা আছে সবার জারণ সংখ্যা আগে যা আছে পরে সেম, সবার জারণ সংখ্যা বিক্রিয়ার আগে যা বিক্রিয়ার পরেও তা। তাহলে এখানে জারণ সংখ্যা কোনো পরিবর্তন ঘটে নাই, যেহেতু জারণ সংখ্যা কোনো পরিবর্তন ঘটে নাই, সুতরাং এটা হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া বা এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। জারণ বিজারণ বিক্রিয়াতে জারণ সংখ্যা পরিবর্তন হইতে হবে, যেমন উপরে 3টা বিক্রিয়াতে দেখো, উপরে 3টা বিক্রিয়াতে সবগুলো বিক্রিয়াতে তুমি দেখবা যে জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে, যেহেতু জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে সুতরাং এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। আর নিচের বিক্রিয়াতে জারণ সংখ্যা পরিবর্তন হয় নাই, সুতরাং সেটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। নেক্সট, কোনটি মরিচার সংকেত? হারে এটা তো সবাই জানে, তাই না? ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড, ফেরাস না, আয়রনের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, ফেরিক অক্সাইড সাথে n সংখ্যক পানি বা n মোল পানি, n সংখ্যক না n মোল পানি। আবার অনেক জায়গায় কিন্তু তোমরা কিন্তু কি করো, তোমরা এটাকে রাইট আনসার দিয়ে দেবা, কারণ মরিচের 2টা সংকেত আছে, Fe2O3 মোল পানি। তো ভাই ভুলটা কোন জায়গায় করো? ভুলটা হচ্ছে সবাই এই যে উপরে এটাকে দেখে এটা দিয়ে দিবা, এটা তো ফেরাস অক্সাইড, এটা ফেরিক অক্সাইড না। মরিচের সংকেত কি? ফেরিক অক্সাইডের সাথে 3 মোল পানি অথবা ফেরিক অক্সাইডের সাথে n মোল পানি, তাই না? তাহলে অ্যান্সার হবে এই যে, আরে কই, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তোমরা কিন্তু ভুল শুরুতে এটাকে সঠিক অ্যান্সার মনে করে দিয়ে দিবা, কারণ এখানে 3 মোল পানি আছে মানে এটা মনে সঠিক, কিন্তু তোমরা এইটার দিকে তাকাবা। ওকে, নেক্সট, তুতের রাসায়নিক সংকেত কোনটি? তুতের রাসায়নিক সংকেত হচ্ছে কপার সালফারের সাথে 5 অনুপানি, একটু আগে বললাম কপার সালফারের সাথে 5 অনুপানি তুতো বলি। হ্যাঁ, বর্ষাকালে বাড়ির ছাদে পিচ্ছিলতা দূর করতে কোন পদার্থটি ব্যবহার করা হয়? পিচ্ছিলতা দূর করার জন্য, পিচ্ছিলতা দূর করার জন্য হচ্ছে আমরা সিলিকন ডাইঅক্সাইড ইউজ করি। কেন বলো তো? কারণ সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে অম্লধর্মী বা অ্যাসিডিক, অ্যাসিডিক। আর বাড়ির ছাদে যে পিচ্ছিল হয় সেটা হচ্ছে ক্ষারীয়, বুঝছো? তো ক্ষারকে প্রশমন করার জন্য আমার অ্যাসিড দরকার হবে। তো পিচ্ছিলতা হচ্ছে ক্ষারীয় জিনিস, পিচ্ছিলতা হচ্ছে ক্ষারীয়, এটা হচ্ছে অ্যাসিডিক, এই জন্য সিলিকন ডাইঅক্সাইড ইউজ করবো। বাকিগুলো সবগুলো কিন্তু ক্ষার, দেখো এরা ক্ষার, এটাও ক্ষার, এটাও ক্ষার, স্বাভাবিকভাবে এরা হবে না। সোডিয়াম অ্যাসিড খার না, ম্যাগনেসিয়াম অ্যাসিড খার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড খার। খার এবং অ্যাসিড কিভাবে চিনবো? রসে পড়া রসায়ন বইয়ের মধ্যে যাও বাবা, দিছি না বইটা, ওখান থেকে পড়ো। নেক্সট, চুনের পানির সংকেত কোনটি? একটু আগে বলেছিলাম, একটু আগে না, অনেক আগে বলছি। আচ্ছা, চুনের পানির সংকেত হচ্ছে ভাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাই না? কিভাবে হয়? চুন 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 ক্যালসিয়াম অক্সাইড, চুনকে পানির সাথে বিক্রিয়া দিবা, দ্যাট ইজ চুনের পানি। বুঝেছো? নেক্সট, আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডে কত অণু ক্যালাস পানি বিদ্যমান? আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডে 6 অণু। কয় অণু বলো তো? 6 অণু আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডে। আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড মানে কি? আর্দ্র মানে ভেজা, আর্দ্র মানে কি? ভেজা, তাই না? তো ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে এই যেটা, এই যেটা ক্যালসিয়াম ক্লোরাইড, এটার সাথে 6 অণু পানি থাকে,
ওই যে পানির যোজন বিক্রিয়ার মধ্যে পড়ছে না, ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে 6 পানির যোগ হলে কি হয়, এই যোগটা হয়ে যায়। আচ্ছা ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে, পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে লবণ এ নামে একটা লবণ পাওয়া যায়, এবং বি নামে একটা যৌগ পাওয়া যায়। ওকে, বলছে প্রাপ্ত পদার্থদ্বয়ের মধ্যে এ পানিতে দ্রবণীয়, বি এটি বিজারক, যাই হোক একটু পরে ফেলি। পটাশিয়াম ক্লোরাইডকে আগে আমরা উত্তপ্ত করি ভাই। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত বললাম না একটু আগে, যে পটাশিয়াম ক্লোরাইডের উত্তপ্ত করার বিক্রিয়াগুলো আসবে, এটাকে হিট দাও, হিট দিলে কি হবে, KCl প্লাস অক্সিজেন, সমাধান করলে এখানে দেবে 3, এখানে দেবে 2, এখানে আসবে কত 2। ওকে, আচ্ছা সমাধানটা নিজেরা বুঝো আশা করি, হ্যাঁ আমি এগুলো নিয়ে কথা বলতেছি না। বলছে এ হচ্ছে একটা লবণ, ইয়েস দিস ইজ আওয়ার এ হুইচ ইজ দ্য সল্ট। ওকে, এটা হচ্ছে লবণ। এখন বলছে এ হচ্ছে পানিতে দ্রবণীয়, হ্যাঁ পটাশিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ না, পানিতে দ্রবণীয়। বি একটি বিজারক, বি বলছে এটা, বি কি বিজারক, অক্সিজেন কি বিজারক, অক্সিজেন তো জারক, অক্সিজেন কি জারক, তাহলে বি একটি বিজারক, কথাটা মিথ্যা। আচ্ছা, তারপরে এই যৌগের উভয় আয়নের ইলেকট্রন বিন্যাস একই, এই যৌগ কোনটা, এটা, এই যৌগের উভয় আয়নের ইলেকট্রন বিন্যাস কি একই, হ্যাঁ রে ভাই হ্যাঁ, ভালোই তো বলছে। পটাশিয়াম ক্লোরাইডে পটাশিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, পটাশিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, তাহলে বলো পটাশিয়াম প্লাস মানে তার মধ্যে ইলেকট্রন কয়টা আছে, পটাশিয়াম 19 নম্বর পরমাণু, একটা ইলেকট্রন চলে গেলে থাকে 18টা, এর মধ্যে ইলেকট্রন আছে 18, ক্লোরাইড 17 নম্বর পরমাণু, একটা ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রন হবে 18টা, তাহলে ক্লোরাইডের মধ্যে ইলেকট্রন আছে 18টা, তাহলে এই দুজনের কিন্তু ইলেকট্রন বিন্যাস কি সেম হবে, তাই না? তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 1 এবং 3, 1 কই রে 1 এবং 3। নেক্সট, স্টেনাস ক্লোরাইডকে ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া দেওয়া হলো, ফেরাস ক্লোরাইড এবং স্টেনিক ক্লোরাইড পাওয়া গেল। স্টেনাস ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, ঠিক আছে। বলছে এখানে ফেরিক বিজারিত হয়েছে, ফেরিক কি বিজারিত হয়েছে, চিন্তা করো তো একটু, এখানে আয়রনের জারণ সংখ্যা +3, এখানে আয়রনের জারণ সংখ্যা +2, +3 থেকে +2 হয়েছে, জারণ সংখ্যা কমছে, সংখ্যা রেখার বামে আসছে, +3 থেকে +2 সংখ্যা রেখার বামে আসে, বামে গেলে বিজারণ বলছিলাম, ডানে গেলে জারণ, তো বামে গেলে যেহেতু বিজারণ, সুতরাং এটার বিজারিত হয়েছে, সত্য, কথাটা সত্য, সহমত প্রকাশ করলাম আপনার সাথে। পরেরটাতে আসেন, ক্লোরাইড দর্শক আইন, হ্যাঁ রে ভাই ক্লোরাইড তো দর্শক আইন, সব জায়গায় ক্লোরাইডের জারণ সংখ্যা দেখবা -1, ক্লোরাইডের জারণ সংখ্যা কোথাও পরিবর্তন হয় নাই, ঠিক আছে, -1। স্টেনাস জারিত হয়েছে, স্টেনাস কি জারিত হয়েছে, ইয়েস, এটা +2, এটা হচ্ছে +4, দেখো এখানে +4, এটা +2, তো +2 থেকে +4 হয়েছে মানে জারণ হয়েছে, জারণ সংখ্যা বাড়ছে, সংখ্যা রেখার বাম থেকে ডানে গেছে, +2 থেকে +4 সংখ্যা রেখার ডানে গেছে, ডানে গেলে জারণ, জারণ হয়েছে মানে তার জারিত হয়েছে, সে জারিত হয়েছে। তাহলে অ্যান্সার হবে কত, 1 এবং 3। কি বলছে, বলছে কোনটি দাহ্য পদার্থ। আচ্ছা দাহ্য পদার্থ মানে কি, দাহ্য পদার্থ মানে হচ্ছে যাকে পুরানো যায়, সে হচ্ছে দাহ্য পদার্থ, যাকে আমরা পুরাইতে পারবো। পুরাবো মানে কি, অক্সিজেনের সাথে বিক্রিয়া দিব, অক্সিজেনের সাথে যাকে বিক্রিয়া দেওয়া যায় সে হচ্ছে দাহ্য পদার্থ, ঠিক আছে। তাহলে বলো অপশন কি বলছে, অক্সিজেন, অক্সিজেন নিজে কি দাহ্য পদার্থ হবে না, কারণ অক্সিজেন কি সে নিজের সাথে নিজে বিক্রিয়া করতে পারে, এরকম কখনো বিক্রিয়া দিয়েছো O2 + O2, হবে না তো, তাহলে অক্সিজেনকে পোড়ানো যাবে না, সে অন্যকে পোড়ায় কিন্তু সে নিজে পুড়ে না, ঠিক আছে, সুতরাং অক্সিজেন হচ্ছে দাহ্য পদার্থ নয়। আচ্ছা তাহলে কি বললাম, এটা 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 বক্স করলাম কেন, হ্যাঁ ওকে। তারপর দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনকে কি পোড়ানো যায়, হ্যাঁ পোড়ানো যায় তো, হাইড্রোজেনকে পোড়ালে আমরা কি পাই, অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে H2O পাই, তাই না। আচ্ছা সমাধান করতেছি না, বুঝে নিও। তাহলে হাইড্রোজেনকে পোড়ানো গেছে, তাহলে হাইড্রোজেন দাহ্য পদার্থ হবে। নাইট্রোজেনকে কি পোড়ানো যায়, হ্যাঁ ভাই যাবে, নাইট্রোজেনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দিতে পারবা, তবে একটা ঝামেলা আছে, এই যেখানে যে নাইট্রিক অক্সাইডটা পাবা, এটা টেম্পারেচার নেটওয়ার্কে বললাম যে 3000 ডিগ্রি সেলসিয়াস লাগে, কারণ হচ্ছে নাইট্রোজেন হচ্ছে অনেকটা নিষ্ক্রিয় মতো কাজ করে। নাইট্রোজেন কিসের মতো কাজ করে, নিষ্ক্রিয় মতো। নাইট্রোজেনকে তুমি সহজে অক্সিজেনের সাথে বিক্রিয়া দেওয়াতে পারবে না, বুঝছো, তো নাইট্রোজেন সহজে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে ওই যে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, বজ্রপাতের সময় 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উৎপন্ন হয়, যার কারণে এরা বিক্রিয়া করে। আদারওয়াইজ সহজে কিন্তু নাইট্রোজেন বিক্রিয়া করে অক্সিজেনের সাথে, সুতরাং আমরা নাইট্রোজেনকে দাহ্য পদার্থ বলতে পারি না। কারণটা হচ্ছে তুমি তোমার বাসার মধ্যে যদি নাইট্রোজেন রাখো, এটা সহজে পুড়বে না, এটা সহজে তুমি অক্সিজেনের সাথে বিক্রিয়া দিতে পারবে না, বুঝছো, কারণ বাসায় তো আর তুমি তো 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তুমি গেইন করতে পারবে না, তাই না। ওকে, তারপর বলো হিলিয়াম, হিলিয়াম তো নিষ্ক্রিয়, এতে বিক্রিয়া করে না অক্সিজেনের সাথে, তাই না। নাইট্রোজেনে বিক্রিয়া করবে না, কারণ নাইট্রোজেন হচ্ছে নিষ্ক্রিয়।
তারপরে অক্সিজেন তো নিজে করবে না, তাহলে অ্যান্সারটা হবে কি হাইড্রোজেন। নেক্সট, নিচের কোনটি জারক পদার্থ? ভাই এগুলো সলভ করাবো না, এমনি অনেক সলভ করেছি। এবার চলো নেক্সট টু। আচ্ছা এবার দেখো, এবার কি বলছে কুমিল্লা বোর্ডের জন্য স্পেশাল কিছু প্রশ্ন। ওকে, কুমিল্লা বোর্ডের স্পেশাল প্রশ্নগুলো সলভ করি, যেগুলো হচ্ছে একটু কঠিন টাইপের লাগতে পারে, বাট তোমরা যারা ভালো করে পড়াশোনা করছো 2 বছর, তোমাদের কাছে সহজ লাগবে, বাট অনেকের কাছে কঠিন লাগতে পারে। দেখো কি বলছে, সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা কত? সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা কত? সোডিয়াম থায়োসালফেটের সংকেত কি? Na2S2O3, এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। আর একটা যৌগ আছে সোডিয়াম টেট্রাথায়োনেট, একটু লিখে নাও, সোডিয়াম টেট্রাথায়োনেট, সেটার সংকেত হচ্ছে Na2S4O6। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। ওরে, প্রথম প্রশ্ন কি বলছে দেখো, সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা কত? আচ্ছা, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট মানে কি? Na2S2O3, এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের সংকেত, বুঝছো? সোডিয়াম থায়োসালফেটের সিমিলার আরেকটা যৌগ আছে, এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। আমি একটু নামটা লিখি, সোডিয়াম টেট্রাথায়োনেট সংকেতটা লিখলাম Na2S4O6। দুটা অলমোস্ট সেম মনে হচ্ছে না, বাট সেম না কিন্তু। সালফার 2টা, সালফার 4টা, অক্সিজেন 3টা, অক্সিজেন 6টা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। তোমাকে এখানে সোডিয়াম টেট্রাথায়োনেট বলতে পারে। যদি সোডিয়াম টেট্রাথায়োনেটের সালফারের জারণ সংখ্যা বের করতে বলে, তখন তুমি ওই যৌগটা লিখে সালফারের জারণ সংখ্যাটা বের করবো। ওকে, আচ্ছা চলো আমি সলভ করে দিই। এখানে সালফারকে আমরা, সালফারের জারণ সংখ্যা বের করবো, সেটাকে x ধরবো। সোডিয়াম হচ্ছে +1 ইন্টু 2টা আছে তাই 2, প্লাস সালফার হচ্ছে জানি না তাই x, 2টা আছে তাই 2x, প্লাস অক্সিজেন হচ্ছে -2 ইন্টু 3টা আছে তাই 3, ওকে, ইকুয়াল টু 0। আচ্ছা, তারপর পাচ্ছি কত, 2 + 2x - 6 ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 4, x ইকুয়াল টু আসে কত, +2। তাহলে এটার জারণ সংখ্যা কত আসতেছে বলো? +2। কোথাও কি ভুল টুল করছি? -6 + 2, না ঠিক আছে তো, ওকে। তাহলে এটার অ্যান্সারটা কত? অ্যান্সার হচ্ছে ভাইয়া +2। ঠিক আছে, আচ্ছা যদি তোমাকে টেট্রাথায়োনেট বলতো এটা, তখন বের করতে পারবে, সিম্পল। +1 ইন্টু 2টা আছে তাই 2। সোডিয়ামে তো জারণ সংখ্যা +1, গ্রুপ 1 এর মৌল, তো গ্রুপ 1 এর যারা মৌল আছে তাদের জারণ সংখ্যা হচ্ছে +1, সবাই জানি। সালফারের জারণ সংখ্যা হচ্ছে জানি না তাই x, 4টা আছে তাই 4x, প্লাস অক্সিজেন হচ্ছে -2 ইন্টু 6 ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়াল টু 0। তাহলে আমরা সেখান থেকে পাচ্ছি 2 + 4x - 12 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পাবো কত, এক্স এর ভ্যালু পাবো হচ্ছে 2.5। ঠিক আছে, এটা আমি একটু আগে করে দিয়েছিলাম আমি। ওকে, চলো সামনের দিকে যাই। এরপর কি বলছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এটা হচ্ছে সেই সংকেতটা, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। তোমাকে যদি ভাইয়া এইভাবে সংকেত দিয়ে দেয়, তাহলে তুমি ইজিলি পারবা, কিন্তু তোমাকে সংকেত দিবে না, তোমাকে হয়তো তার বাংলা কথাটা বলে দিবে, মানে বাংলায় তার রাসায়নিক যৌগের নামটা লিখে দিবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। ওকে, তো সংকেতটা যদি তুমি লিখতে না পারো, তাহলে তুমি সেখানে আটকে যাবো। এই জন্য বললাম যে কোশ্চেনটা দেখতে সহজ মনে হতে পারে, বাট একটু ট্রিকি। তো সোডিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? হাইড্রোজেনের জারণ সংখ্যা কত বের করে ফেলতে পারবো আশা করি। হ্যাঁ, কিভাবে বের করবো? লিথিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, আচ্ছা, প্লাস অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত বলো তো? +3, ওকে। আর এটা তো ধরো জানি না 4x, 4x ইকুয়াল টু হচ্ছে 0। হাইড্রোজেনের জারণ সংখ্যা জানি না তাই x, 4টা আছে তাই 4x ইকুয়াল টু 0। ওকে, তাহলে কত পাচ্ছি? 4 + 4x ইকুয়াল টু 0। সুতরাং আমরা x ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 1, x ইকুয়াল টু পাচ্ছি 1। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে কত? এটা। নেক্সট, কোনটিকে জারিত করা সম্ভব? এখান থেকে দেখে বলো কোনটাকে জারণ করা সম্ভব, মানে কোনটা থেকে ইলেকট্রন বের করা যাবে, ইলেকট্রন ত্যাগ করতে পারবে। বলো, সোডিয়াম প্লাস কি ইলেকট্রন ত্যাগ করতে পারবে? জীবনও পারবে না। সোডিয়াম প্লাস জীবনে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। কেন পারবে না? কারণ সোডিয়াম অলরেডি একটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় হয়ে গেছে, সেই ইলেকট্রন ত্যাগ করবে না। ক্লোরিন, সে তো জীবনে ইলেকট্রন ত্যাগ করে না, তাই না? সে তো খালি গ্রহণ করে। আচ্ছা, ফেরিক আয়ন, সে কি ইলেকট্রন ত্যাগ করবে? করতে পারবে না। কেন পারবে না? কারণ আয়রনের যোজন হচ্ছে 2 এবং 3। সে 2টা ত্যাগ করতে পারে অথবা 3টা ত্যাগ করতে পারে। 3টা ত্যাগ করে বলছে মানে সে তার লিমিট পূরণ করে বলছে, সে আর ত্যাগ করতে পারবে না। তাহলে ত্যাগ করতে পারবে কে? এইটা, বুঝছো? মানে কোনটা? ফেরাস আয়ন ত্যাগ করতে পারবে। কেন? কারণ ফেরাস 2টা ইলেকট্রন ত্যাগ করছে, চাইলে আরো একটা ত্যাগ করতে পারে, তার মানে তাকে জারিত করা সম্ভব। নেক্সট, অ্যামোনিয়াম থায়োসায়ানেটের জারণ সংখ্যা কত? ওকে, আচ্ছা, জারণ মান কত বের করতে পারবো না? ইজি তো ভাইয়া, দেখো তো,
অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়ামের জারণ সংখ্যা তো +1 অলওয়েজ, সবাই জানি অ্যামোনিয়ামের জারণ সংখ্যা +1 না, ওই যে যৌগমূলকের মধ্যে পড়ছে না অ্যামোনিয়াম জারণ সংখ্যা +1, তাহলে এটা অবশ্যই -1 হবে। হ্যাঁ, কেন? দেখো এই যে এটা পুরোটা একটা যৌগমূলক, এটা পুরোটা আরেকটা যৌগমূলক, এই যৌগমূলক +1, ওই যৌগমূলক হচ্ছে -1, বুঝছো? বলছে সি মানে যে থায়োসায়ানেট, এটার জারণ মান কত, এটা জারণ মানটা বের করতে বলছে, তাহলে কত আসবে বলো? এটা জারণ মান হচ্ছে কত, সরি -1, -1। নেক্সট, ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান কত? ক্রায়োলাইটে, ক্রায়োলাইটে মানে কি? ক্রায়োলাইটের সংকেত কি? এটা ক্রায়োলাইটের সংকেত। তো প্রশ্ন যদি কোডিং করার চেষ্টা করে তাহলে হয়তো বা এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে। তো ইজি কিন্তু, হ্যাঁ, তুমি ক্রায়োলাইটের সংকেত পারলে বাকিটা তুমি পারবা। এটা হচ্ছে ক্রায়োলাইটের সংকেত, একটু মুখস্থ করে ফেলো, এটা একটু মুখস্থ করে ফেলো, ঠিক আছে? যদি ওরা দশমধ্যের পর ক্রায়োলাইটের সংকেত দশমধ্যে আছে, বাট তোমাদের এই লেভেলে নেই, মানে তোমাদের শর্ট সিলেবাসে নেই। ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান কত? ফ্লোরিনের জারণ মান আমরা সবাই জানি, ফ্লোরিনের জারণ মান অলওয়েজ -1, তো এখানে -1 থাকবে। তাও হিসাব করতে পারে চলে। সোডিয়াম হচ্ছে 3, তিনটার জন্য 3 সরাসরি করলাম, আচ্ছা ভেঙে করি, +1 × 3 প্লাস অ্যালুমিনিয়াম যোজন জারণ সংখ্যা কত? +3 প্লাস ফ্লোরিন হচ্ছে কত? জানি না, x 6টা আছে তাই 6x ইকুয়াল টু হচ্ছে 0। তো ক্যালকুলেশন করলে ভাই এটা আছে 3 + 3 + 6x ইকুয়াল টু 0, সুতরাং x এর ভ্যালু আসবে কত? x এর ভ্যালু আসবে হচ্ছে x এর ভ্যালু আসবে -1, x এর ভ্যালু আসবে -1, ঠিক আছে? আচ্ছা, এই যে -1 খ হবে অ্যান্সার। নেক্সট চলে গেলাম, ইউরিয়ার সমাণু কোনটি? ইউরিয়ার সমাণু, তুমি আগে বলো ইউরিয়ার সংকেত কি? ইউরিয়ার সংকেত হচ্ছে NH2CONH2, ওকে। আচ্ছা, এখন এই যে ইউরিয়া, এটা সমাণু বলতে কি বুঝেছেন? এটার মতো একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত, ঠিক আছে? একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ কে আছে? একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ আছে হচ্ছে, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ আছে, এখানে কে আছে, কে আছে, কে আছে, কিভাবে বের করবা? বের করবা কিভাবে? দেখো, তুমি আগে বলো, এখানে নাইট্রোজেন কয়টা আছে? 2টা, হাইড্রোজেন কয়টা আছে? 4টা, কার্বন আছে 1টা, অক্সিজেন আছে 1টা। তো এখানে কি এমন কোনো যৌগ আছে যার মধ্যে এই সেম কনফিগারেশনটা আছে বা সেম আণবিক সংকেতটা আছে? আমি আবার বলি, দেখো, ইউরিয়াতে নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন 4টা, কার্বন 1টা, অক্সিজেন 1টা, ঠিক আছে? এটা হচ্ছে তার আণবিক সংকেত, ইউরিয়ার আণবিক সংকেত। এখানে এমন কেউ কি আছে যার আণবিক সংকেত এটার সাথে মিলে? হ্যাঁ আছে, এটা কিভাবে বুঝবা? দেখো, এটা নাইট্রোজেন কয়টা বলো? নাইট্রোজেন আছে 2টা, ইয়েস, নাইট্রোজেন 2টা। হাইড্রোজেন আছে 4টা, ইয়েস, হাইড্রোজেন 4টা। কার্বন আছে 1টা, অক্সিজেন আছে 1টা, কার্বন আছে 1টা, অক্সিজেন আছে 1টা। N2H4CO, N2H4CO, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ইউরিয়ার সমাণু, এটা হচ্ছে ইউরিয়ার সমাণু। বাকি যারা আছে দেখো, এখানে নাইট্রোজেন 2টা আছে, হাইড্রোজেন 4টা আছে, ঠিক আছে? কিন্তু কার্বন আছে 1টা, কিন্তু অক্সিজেন তো নাই, কি আছে? সালফার আছে, এটা হবে না। বাকিগুলো মিলতেছে না, এখানে হাইড্রোজেন আছে 2টা, হবে না, হাইড্রোজেন 4টা লাগবে। তাহলে ইউরিয়ার সাথে ইউরিয়ার সমান হচ্ছে কে? এই যে গ নম্বর যেটা আছে, অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা তো এসো। Fe3O4 যৌগটা কি মিশ্র অক্সাইড কিনা? আয়রনের জারণ সংখ্যা 2.67 এই সমন্বয়ে গঠিত। ইয়েস, খেয়াল করে দেখো, এই যে এই যৌগটা, এটা একটা মিশ্র অক্সাইড। মিশ্র অক্সাইড মানে কি বুঝো? মিশ্র অক্সাইড মানে হচ্ছে যে এটা 2টা ডিফারেন্ট অক্সাইডের সমন্বয়ে গঠিত। কে কে? এই যে এই 2জন। একটা হচ্ছে ফেরাস অক্সাইড, আয়রনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, তাই এটার নাম ফেরাস অক্সাইড। প্লাস আরেকটা হচ্ছে ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড, ওকে। আচ্ছা, তো ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইড এরা যদি বিক্রিয়া করে তখন তারা গ্রহণ করে Fe3O4। এটা একটা জটিল স্ট্রাকচার আছে, তোমাদের আপাতত পরীক্ষার আগে এসব মাথা তোমাদের হ্যাং করাতে যাচ্ছে না। যাই, Fe3O4, তাহলে এটা হচ্ছে একটা মিশ্র অক্সাইড, এই দুইটার সমন্বয়ে এটা গঠিত হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা মিশ্র অক্সাইড, ইয়েস, এটা একটা মিশ্র অক্সাইড। তারপর হচ্ছে আয়রনের জারণ সংখ্যা 2.67, বের করে দেখো পাবা। আয়রনের জারণ সংখ্যা কত? ধরলাম x, তাহলে 3টা আছে তাই 3x, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 × 4টা আছে তাই 4 ইকুয়াল টু 0। তাহলে কত পাচ্ছি? 3x ইকুয়াল টু, এখানে 8, ওই পাশে গেলে +8, x ইকুয়াল আসবে হচ্ছে 8/3। 8/3 মানে হচ্ছে 2.67। 8/3 কি 2.67? হ্যাঁ, ঠিক আছে, 2.67, ওকে, এটা হবে অ্যান্সার। তারপরে এটা সমন্বয় তো যেটা বললাম একটু আগে, তাহলে অ্যান্সার হচ্ছে 3টেই। অ্যান্সার হচ্ছে কত? 3টেই, ঠিক আছে? নেক্সট, ধূময়মান সালফিউরিক অ্যাসিড সালফারের জারণ মান কত? একটু আগে করে দিছি, আর করতেছি না। ধূময়মান সালফিউরিক অ্যাসিড, ধূময়মান সালফিউরিক অ্যাসিড সংখ্যাটা একটু বলে দিই। এই যে H2S2O7, এটাকে অলিয়ামও বলা হয়। কি বলা হয়? অলিয়াম। অলিয়ামের সংকেত কি জিজ্ঞেস করতে পারে, ওকে? অলিয়াম, এটাকে অলিয়াম বলা হয়। নেক্সট,
সিলিকন টেট্রাক্লোরাইড যৌগটি পানি দ্বারা বিশ্লেষিত হয় সমযোজী এতে মুক্ত জিলিটন 12টি। এটা সলভ করে দিয়েছি একটু আগে, এটা রিপিট হয়ে গেছে বারবার কোশ্চেনগুলো। আচ্ছা এইটার দিকে একটু তাকাও, এটা একটু ট্রিকি কোশ্চেন। দেখো মার্কারি ভালো একটা প্রশ্ন। এই বিক্রিয়া তোমাকে জিজ্ঞেস করছে এটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা সেটা জিজ্ঞেস করছে, এটা সংযোজন বিক্রিয়া কিনা, দহন বিক্রিয়া কিনা জিজ্ঞেস করছে। ভাই এটা তোমাকে বিক্রিয়া দেখে ভয় পাওয়ার কিছু নেই, তুমি ইজিলি বুঝতেছো এটা দহন বিক্রিয়া হইতে পারে না, এটা জীবনও দহন বিক্রিয়া হতে পারবে না। কেন দহন বিক্রিয়া হতে পারবে না? কারণ দহন বিক্রিয়া মানে অক্সিজেনের বিক্রিয়া, এখানে কোথাও কোথাও অক্সিজেন আছে নাই। তাহলে অপশনের দিকে দেখো, তোকে অ্যান্সার কত হবে? 1 আর 2 হবে, তাই তো। জারণ বিজারণ বিক্রিয়া, তারপর থেকে সংযোজন বিক্রিয়া। সংযোজন কেন কেন বললাম? দুইটা যৌগ মিলে একটা যৌগ হয়ে গেছে, তাই এটা সংযোজন। আচ্ছা আর জারণ বিজারণ বিক্রিয়া মানে কি? এখানে জারণ বিজারণ হয়েছে, স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো মার্কারি জারণ সংখ্যা এখানে 0, এখানে হচ্ছে +2, ক্লোরিনের জারণ সংখ্যা -1, কারণ ক্লোরিনের যোজনী 1। এখানে মার্কারি জারণ সংখ্যা কত? এখানে মার্কারি জারণ সংখ্যা হচ্ছে হিসাব করলে পাওয়া যাবে +1, এখানে ক্লোরিন হচ্ছে -1, একটু ক্যালকুলেশন করে পাবা। তাহলে এবার দেখো কি হচ্ছে ভাইয়া, মার্কারি 0 থেকে কত হয়ে গেছে? +1, আবার এই মার্কারি +2 থেকে কত হয়ে গেছে? +1, ক্লোরিন তো -1 আছে, ঠিক আছে। তাহলে কি হলো, মার্কারি 0 থেকে হয়েছে +1, এটা জারণ হয়েছে। আর এই মার্কারিটা +2 থেকে +1, তাহলে এটার বিজারণ হয়েছে। ওকে, এগুলো কিন্তু এতক্ষণ যাবত পড়াইছি, তুমি এর আগে শিখে আসছো আশা করি। ওকে গেল, তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 1 এবং 2। নেক্সট। আচ্ছা আরে এটা আবার রিপিট হয়ে গেছে, দুইবার আছে। ওকে এবার দেখো, এটা একটা সহজ প্রশ্ন। বরফ থেকে পানি, পানি থেকে জলীয় বাষ্প, এই এই পরিবর্তনটা কোন ধরনের পরিবর্তন? এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন না। কেন? বরফের সংকেত কি? বরফের সংকেত হচ্ছে H2O, পানির সংকেত কি? তাও H2O, জলীয় বাষ্পের সংকেত কি? তাও H2O। তাহলে দেখো সবগুলো কিন্তু H2O, ঠিক আছে। জাস্ট এটা কঠিন অবস্থায় আছে তাই বরফ, এটা তরল অবস্থা আছে তাই পানি, এটা গ্যাসীয় অবস্থা আছে তাই এটার নাম হচ্ছে জলীয় বাষ্প। আলটিমেটলি এখানে কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, এটা শুধুমাত্র ভৌত পরিবর্তন, ঠিক আছে। তাই এটা হচ্ছে ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কারা? কোনো একটা বিক্রিয়া হলে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ধরো রাসায়নিক পরিবর্তন হয়ে পানি পরিবর্তন হয়ে গেছে, পানি চেঞ্জ হয়ে গেছে, পানির ধর্ম আর নাই, পানির ধর্ম পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট 8টা জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আচ্ছা এই জায়গাটার দিকে দেখো, কপার সালফেটের সাথে 5 অণু পানি, এই বিক্রিয়ার ক্ষেত্রে পানি সংযোজিত হয়, ইয়েস পানি সংযোজিত হয়। ক্যালাস পানি গঠিত হয়, ইয়েস এটা ক্যালাস পানি গঠিত হয়। ক্যালাস পানি মানে কি? ওই যে ভাইয়া কপার, এটা আসলে তার গঠন দিয়ে বোঝাতে হবে। আচ্ছা তোমাদেরকে আমি সহজ করে বলে দিই ভাইয়া, এই যে এই টাইপের যে সংযোজন বিক্রিয়ার ফলে এই টাইপের যে যৌগগুলো উৎপন্ন হয়, এগুলো সবগুলোকে বলা হয় যে এখানে ক্যালাস পানি। এই পানিটাকে বলা হয় ক্যালাস পানি, এই পানিটার নাম কি? ক্যালাস পানি, বুঝছো? তো বলা হয় যে তুতেতে কতটি বা কত অণু? ক্যালাস পানি থেকে 5 অণু বা 5 মোল। তারপরে আরো বিভিন্ন যোগের মধ্যে অমুক যোগে কত অণু থাকে, তমুক যোগে কত অণু থাকে পানি থেকে, ক্যালাস পানি থেকে, সেটা জিজ্ঞেস করতে পারে। তো গেল হয়ে যাচ্ছে ক্যালাস পানি। তারপর হচ্ছে পানির বিশ্লেষণ ঘটে। নো, এখানে পানির বিশ্লেষণ ঘটে না। পানি কি বিশ্লেষণ ঘটায়? পানি কি ভাঙে? বিশ্লেষণ মানে ভাঙা। পানি কি ভাঙছে? ভাঙে নেই, পানি যা ছিল তাই রয়ে গেছে। তাহলে অ্যান্সার হবে না। তাহলে হবে কত? 1 এবং 2। নেক্সট, অ্যালুমিনিয়াম নাইট্রেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের থেকে ওয়াই উৎপন্ন হলো, সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হলো, এই বিক্রিয়াটিতে এর মান কত? ওকে আচ্ছা এটা সমাধান করতে হবে। অ্যালুমিনিয়ামের সাথে নাইট্রেট, অ্যালুমিনিয়ামের যোজনী 3 এখানে দিল, সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা তারপর হচ্ছে ওয়াই পাওয়া গেছে, ওয়াইটা কিভাবে বলো? যোগটার সংখ্যাটা কি বলো? অ্যালুমিনিয়াম যাবে OH এর সাথে, অ্যালুমিনিয়াম যাবে OH এর সাথে, ওকে 3 প্লাস সোডিয়াম যাবে নাইট্রেটের সাথে, NaNO3। বুঝো নাই? খেয়াল করো, অ্যালুমিনিয়াম যাবে OH এর সাথে, কিভাবে বুঝলেন? এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই পজিটিভ যাবে এখানকার নেগেটিভের সাথে, গেল। এই পজিটিভ যাবে এখানকার নেগেটিভের সাথে, গেল। ওকে আচ্ছা তারপরে এই পজিটিভকে নেগেটিভের সাথে দেওয়ার পরে যোজনী এক্সচেঞ্জ করে দাও। অ্যালুমিনিয়ামের যোজনী 3, OH এর যোজনী 1 বা হাইড্রোক্সিলের যোজনী 1। সোডিয়ামকে নাইট্রেটের সাথে দিছো, সোডিয়ামকে নাইট্রেটের সাথে দেওয়ার পরে সোডিয়ামের যোজনী এক্সচেঞ্জ করো 1, নাইট্রেটটা যোগমূলক 1, নাইট্রেটের যোজনী 1, এখানে 1 বসবে। তাহলে এখানে আর কিছু না দিলেও চলে। ওকে ওকে এখন জিজ্ঞেস করছে বিক্রিয়াটিতে এর মান কত? সমাধান করতে হবে, তো সমাধান করে নেই। দেখো বামে অ্যালুমিনিয়াম একটা, এখানে একটা, নাইট্রেট 3টা, কিন্তু ডানে নাইট্রেট কটা? একটা, 3 দেওয়া লাগবে।
সোডিয়াম আছে একটা, কিন্তু সোডিয়াম তো তিনটা হয়ে গেছে, 3 দেওয়া লাগবে। ওএস তিনটা, ওএস তিনটা সমান সমান। ওকে, তাহলে বলছে এই যে এ, এ হচ্ছে এটা, ওয়াই এটা হচ্ছে ওয়াই 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 ওয়াই, এটা হচ্ছে ওয়াই। ওকে, তো কি বলছে বিক্রিয়াটিতে এ এর মান কত? এর মান হচ্ছে 3, এর মান কত? 3।